কি অবস্থা সবার? আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছো আমার কথা এবং সবাই ক্লাসে আছো এবং আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার ক্লাস আজকে এবং আজকের ক্লাসে আমরা মোটামুটি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সামনে যা যা আসতে পারে সবকিছু দেখার চেষ্টা করব। আগের ক্লাসটা যদি কেউ না করে থাকো, আগের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, আগের ক্লাসটাও করে ফেলবা। আর তার আগে সবার শুরুতে বলে রাখি যে ভাই আমাদের কিন্তু 20 নভেম্বর থেকে মেডিকেল এক্সাম ব্যাচ শুরু হচ্ছে। মেডিকেল এক্সাম ব্যাচ শুরু হচ্ছে না, মেডিকেল এক্সাম ব্যাচ শেষ হচ্ছে। মানে 20 নভেম্বর থেকে ফাইনাল মডেল টেস্ট শুরু হচ্ছে। তো ফাইনাল মডেল টেস্টের রুটিনটাও আমি নিচে কমেন্টে দিয়ে দিব, ক্লাস শেষ হোক। আপাতত ভাইয়া তুমি ক্লাসটা করো, ক্লাসটা করে দেখো যে ক্লাসের কি অবস্থা। এবং কোনো প্রশ্ন থাকলে আমরা আগে কোনো প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি, যে কারো কোনো যদি প্রশ্ন থাকে। আমি 1 মিনিট একটু সময় দিই, কারো কোনো যদি প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। তো একজন প্রশ্ন করছে যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা জিকে জিকে ইংলিশের ক্ষেত্রে কি পড়বো? ভাইয়া জিকে ইংলিশের ক্ষেত্রে জিকে ইংলিশে যেদিন ক্লাস হবে ওই দিন আমি ডিটেলসে বলি, তাহলে সব থেকে ভালো হবে। আর মানে সামারি হচ্ছে আমাদের সামনের জিকে ইংলিশ, মানে তুমি মনে হয় চিন্তা করতেছো আমাদের ইয়ার পার্টটা নিয়ে, তুমি চিন্তা করতেছো মানবিক গুণাবলীর পার্টটা নিয়ে। এই মানবিক গুণাবলীর পার্টে আমি আমি সাজেশন দিব যে ভাই এটা নিয়ে চিন্তা করা বাদ দাও। তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি কিছুই পারো না, তুমি মানবিক গুণাবলী নিয়ে বসে আছো। এই ধারণাটা আমরা আগে বাদ দিই এখান থেকে। আমরা আগে বেসিক সাবজেক্টগুলো শেষ করি। মানবিক গুণাবলী, তারপরে ইন্টারন্যাশনাল থাকবে কি থাকবে না ওটা পরের হিসাব। আসলেই পরের হিসাব, যেদিন ক্লাস হবে যেটা ওইটা নিয়ে ওই দিন আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা, যাই হোক, ক্লাসটা তো আবার 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, যার কারণে সরাসরি কথাবার্তায় চলে যাই। আসলেই পরের হিসাব, যেদিন ক্লাস হবে যেটা ওইটা নিয়ে ওই দিন আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সামনে সরাসরি সামনের দিকে চলে যাই। সবার প্রথমে আমরা লাস্ট ক্লাসে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কি বলে এটা, ফিজিক্স হবে না, সরি সরি, এটা হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 5, যেটা কর্মমুখী রসায়ন, ভোকেশনাল কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি নিয়ে যাবতীয় যত আলোচনা আছে এটা নিয়ে আগে আমরা হিসাব নিকাশ করি। তো ভোকেশনাল কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে সবার প্রথমে ভাইয়া মাথায় রাখবো খাদ্যের নিরাপত্তার 3টা ভিত্তি আছে। তুমি একটু সামনে বইটা রাখো, না বই রাখলে বুঝবা না। খাদ্যের নিরাপত্তার 3টা ভিত্তি, এবং 3টা ভিত্তি একটু এখান থেকে পড়বো। জাস্ট 3টা কথা এখানে সামারি। একটা হচ্ছে ফুড অ্যাক্সেস, সামর্থ্য, সামর্থ্য এবং শারীরিকভাবে খাদ্য গ্রহণ, দ্যাটস মিন এখানে আর কিছু নাই, ফুড ইউজ বা সঠিক ব্যবহার। আর লাস্টে আরেকটা হচ্ছে তোমার ফুড অ্যাভেলেবিলিটি বা প্রাপ্তি। তো প্রাপ্তি, সামর্থ্য, ব্যবহার, 3টা হচ্ছে খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এটা হচ্ছে প্রথম এমসিকিউ, প্রথম কথা। পরবর্তীতে ভাই এখানে অনেক কিছু আমি তুলে দিছি, কোন সার কিভাবে ইউজ করব, ট্রিপল সুপার ফসফেট, টিএসপির ফুল মিনিংটা একটু দেখবো, টিএসপি কোথায় ইউজ করা হয়, ডিএপি কোথায় ইউজ করা হয়, ডায়ামোনিয়াম ফসফেট, এটা একটু এগুলো পড়ে ফেলবো। সারগুলো, ডায়ামোনিয়াম ফসফেটের সংকেতটা একটু দেখো, অ্যামোনিয়াম, 2টা অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ফসফেট, ডায়ামোনিয়াম ফসফেট, টিএসপি ট্রিপল সুপার ফসফেট। তো এগুলা সারগুলা কোথায় কিভাবে ইউজ করা হয় এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে এবং বইয়ের এমসিকিউ তো আমাদের থাকে। পরবর্তী টপিকের ক্ষেত্রে ফুড প্রিজারভেটিভস নিয়ে অনেকগুলো কথাবার্তা আছে। ফুড প্রিজারভেটিভস এর আমি তোমাকে একটা সামারি তুলে দেই বা লিখে দিই, তাহলে সব থেকে আরো একটু বেটার হবে বা ইজি হবে। তো এখানে আমি যত রকমের সংরক্ষক আছে খাদ্য, সংরক্ষক বা প্রিজারভেটিভসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস বা ন্যাচারাল, আরেকটা হচ্ছে ভাইয়া কৃত্রিম প্রিজারভেটিভস বা আর্টিফিশিয়াল। তো কৃত্রিম প্রিজারভেটিভস এর মধ্যে আবার 3 রকমের হিসাব হতে পারে। একটা হতে পারে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, তারপর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট,
আরেকটা হচ্ছে কিলিটিং এজেন্ট। তো এখানে জাস্ট এক্সাম্পলগুলো লাগবে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের এক্সাম্পল কি, কিলেটিং এজেন্টের এক্সাম্পল কি। আমরা যদি সিম্পলি মনে রাখি কিলেটিং এজেন্টের এক্সাম্পল হচ্ছে ডি টি ইথাইল ডায়ামিন টেট্রা এসিটেট। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে আবার আছে কিছু মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আবার কিছু আছে ফ্রি রেডিক্যাল এরকম টাইপের অ্যান্টিঅক্সিডেন্ট। মেনলি আমরা এখানেও প্রাকৃতিক এবং কৃত্রিম ওভাবে ভাগ করব। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে মনে রাখার টেকনিক হচ্ছে সিএসসি ইন ট্রিপলি। এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো মনে রাখার টেকনিক। বইয়ের সাথে একটু মিলাও। ভিটামিন সি, ভিটামিন এস দিয়ে হচ্ছে সেলিনিয়াম, তারপর ভিটামিন ই বা টোকোফেরল, এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে মনে রাখার টেকনিক হচ্ছে ভাইয়া বি আর পি। বিপি, বিপি দিয়ে কি মনে রাখা যায়? বিপি দিয়ে মনে রাখা যায় বি ফর বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, এগুলো হচ্ছে আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। বিএইচএ, বিএসটি অ্যান্ড টিবিএইচকিউ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। পি ফর প্রোপাইল গ্যালেট। তো এই কয়টা যদি আমরা পড়ে ফেলতে পারি, কারা কারা অ্যান্টিঅক্সিডেন্ট, কারা কারা কিলিটিং এজেন্ট, বাদ বাকি সবাই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তাহলে তোমাকে যদি ভাই প্রশ্ন করি, তো বলো তো সোডিয়াম বেনজয়েড বা বেনজোইক অ্যাসিড এটা কি, এটা কি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট নাকি কিলিটিং এজেন্ট নাকি অ্যান্টিঅক্সিডেন্ট? তাহলে এটা কিন্তু আমাদের পারতে হবে সোডিয়াম বেনজয়েড হচ্ছে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তো এটা হচ্ছে এখানকার মূল কথা। দেখো কত ইজিলি এটা একটু পারা যায়। আর প্রাকৃতিক সংরক্ষক কারা আছে? এটা লবণ, চিনি, ওগুলা প্রাকৃতিক সংরক্ষক। তো এই কয়টা টপিক আমাদের মোটামুটিভাবে জানলেই চলবে, পারলেই হবে। পরবর্তী টপিকে আসি ভাইয়া। পরবর্তী টপিক এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, যেমন সোডিয়াম বেনজয়েড এবং বেনজোইক অ্যাসিড এটা সবথেকে বেশি ব্যবহার করা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে এইটার যে ইউজেসটা, এই ইউজেসটা আমরা খেয়াল রাখবো। জাস্ট ইউজটা কি, মানে পরীক্ষায় ভাই আসবেটা কি এটার থেকে, জাস্ট এটা খেয়াল রাখবা যে চিপস চানাচুর সংরক্ষণ করার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের সোডিয়াম বেনজয়েক এবং বেনজোইক অ্যাসিড ইউজ করা হয়। জাস্ট এতটুকু এখান থেকে খেয়াল রাখবো। এই যে এমসিকিউটা, চানাচুর, চিপস এবং বিভিন্ন ধরনের সালাদ, ফলের আচার এগুলো সংরক্ষণ করার জন্য ইউজ করা হয়। পরের হিসাবে সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, এগুলো কি আমরা অ্যান্টি অক্সিডেন্ট এবং কিলিটিং এজেন্ট এগুলোতে কি পড়েছিলাম? এগুলো কিন্তু পড়ি নাই আমরা। এগুলা যেগুলা পড়ি নাই এগুলো সবগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের আন্ডারে দিয়ে দিবা তুমি। পরের কথা, এগুলো আমি যেখানে ভাইয়া তুলে দিছি এগুলো একটু দেখে নিব হালকা পাতলা। পরের কথায় আসি, নাইট্রেট এবং নাইট্রেট লবণ। এখান থেকে একটা এমসিকিউ আসবে যে মাছ মাংস সংরক্ষণ করার জন্য কি ইউজ করা হয়? নাইট্রেট এবং নাইট্রেট লবণ ইউজ করা হয়। তো এটাও খুবই কাজের একটা এমসিকিউ এবং খুবই ইম্পর্টেন্ট মাছ মাংস সংরক্ষণ করার জন্য। তো এটা পারা যাবে এতটুকু আশা করি। পরের দিকে এখানে সালফেট বা সালফাইড লবণে অনেকগুলো কথা আছে। তারপরের দিকে সামনে আসো অ্যান্টিঅক্সিডেন্ট পার্টের মধ্যে। আমরা একটু আগে পড়ে আসলাম অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলোর আরেকটা নাম হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার আরেকটা নাম হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এক্সাম্পলগুলোর মধ্যে ছিল বিআরপি, বিটোলেটেড হাইড্রোক্সিটোলুইন, বিএইচএ, বিএসটি, এগুলোর ফুল মিনিংও কিন্তু লাগবে আমাদের। তারপরে টিবিএইচকিউ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, আর পিজি দিয়ে প্রোপাইল গ্যালেট। তারপরে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা? এটার মধ্যে আসবে ভিটামিন সি এবং ভিটামিন ই, সালফাইড লবণ, অক্সিজেন শোষণকারী। তো অক্সিজেন শোষণকারী কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রাকৃতিকের আন্ডারেই পড়ে যায়। এই যে দেখো প্রাকৃতিকের আন্ডারে যেগুলো ওগুলাই আবার অক্সিজেন শোষণকারী। তো একসাথে কিন্তু হয়ে যাবে ভিটামিন সি, ভিটামিন ই, এটার আরেক নাম টোকোফেরল, এটার আরেক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, তারপরে সেলিনিয়াম 34। তো এই কয়টা অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। পরে আসো ভাই ক্লিনিং এজেন্টের মধ্যে একটা এক্সাম্পল আছে ইডিটিএ। কোথায় যেন এমসিকিউটা? হ্যাঁ, ইথাইল ইথিলিন ডায়ামিন ট্রেসিডেট ইডিটিএ। এতটুকু পড়া হয়ে গেলে তারপর এখানে একটা ছক পাবা। এই ছকের মধ্যে সবগুলো লাগবে না, যে কটা দাগানো আছে
একটু দেখে যাবো হালকা পাতলা, এমন না যে খুব একটা মুখস্থ করতে হবে, এরকম কিছু না ভাই। পরবর্তীতে টপিক আমরা ফোকাস করি। তাহলে এতক্ষণ ধরে আমরা পড়লাম কি কি খাবার সংরক্ষণ করা হয় এবং কি খাবার কি দিয়ে কিভাবে কি সংরক্ষণ করা যায়। দুইটা এমসিকিউ ভুল করা যাবে না। একটা এমসিকিউ হচ্ছে মাছ মাংস সংরক্ষণ করার জন্য নাইট্রেট লবণ ইউজ করা হয়, এবং আরেকটা এমসিকিউ যেটা কোনোভাবেই ভুল করা যাবে না, ওটা হচ্ছে চিপস চানাচুর সংরক্ষণ করার জন্য সোডিয়াম বেনজয়েড এবং বেনজোইক অ্যাসিড ইউজ করতে হয়। এবং সোডিয়াম বেনজয়েড, বেনজোইক অ্যাসিড এবং নাইট্রেট লবণ এগুলো সবগুলোই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এই কয়টা জিনিস কোনোদিনও যেন আমরা ভুল না করি। তারপরে আসি ভিনেগার কোন ধরনের পদার্থ, এটাও অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটা আবার আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষণে দেখাবো না। ভিনেগার হচ্ছে 6 to 10% ইথানোয়িক অ্যাসিডের অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। ঠিক আছে, পরবর্তীতে আসি কলয়েড দ্রবণ কলের সাসপেনশন। এইখানে দ্রবণ কলের সাসপেনশনের মধ্যে সরাসরি বইটা একটু 2-3 পেজ উল্টাইলে একটা ছক পাওয়া যাবা। এই ছকের মধ্যে চলে আসো। কোথায় যেন ছকটা, এই যে এই ছকের মধ্যে চলে আসো। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ছক এইখানকার মধ্যে। মানে এই চ্যাপ্টার যদি কিছু একটা এমসিকিউ আসে, তাহলে আমার এই ছক থেকে আসবে, দ্রবণ কলের সাসপেনশন থেকে। কি পড়বো ভাইয়া? জাস্ট পড়বা এটা আকারগুলা কতটুকু, কণার ব্যাস কতটুকু, এখান থেকে দ্রবণের ব্যাস 0.1 থেকে 2 ন্যানোমিটার। তারপর কলয়েডের ব্যাস 2 থেকে 500, পরেরটা হচ্ছে 500-র বেশি সাসপেনশনে। তারপরে পড়তে হবে যে কলয়েডে টিন্ডাল প্রভাব এবং ব্রাউনীয় গতি দেখা যায়, বাকিগুলোতে দেখা যায় না, এটা আসবে। তো ব্রাউনীয় গতি শুধুমাত্র দেখা যায় কলয়েডের মধ্যে, টিন্ডাল প্রভাব শুধুমাত্র দেখা যায় কলয়েডের মধ্যে। কিন্তু অপরপক্ষে ভাইয়া, অপরপক্ষে দ্রবণে এবং সাসপেনশনে টিন্ডাল প্রভাব ব্রাউনীয় গতি দেখা যায় না। এতটুকু হইল। পরের কথায় আসি ভাইয়া উদাহরণগুলোতে। দেখো তুমি নিজেই পারবা। দ্রবণের উদাহরণ লবণ এবং চিনি। দেখো লবণ আর চিনি, গ্লুকোজ এবং সোডিয়াম ক্লোরাইড। কলয়েডের উদাহরণ আমরা একটু পরে আসতেছি। সাসপেনশনের উদাহরণে আসি। সাসপেনশনের উদাহরণগুলো মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে, চিন্তা করি আমি মানে পড়ে গেছি, পড়ে গিয়ে ছিলে গেছে আমার পা, রক্ত পড়তেছে, রক্ত কাদার মধ্যে মিশছে, কাদার মধ্যে মিশে আমি সাসপেক্ট করতেছি আমার কলেরা হইছে। তো টেকনিকটা একটু লিখিয়ে দিই, তাহলে তোমার জন্য কাজে কাজে দিবে। রক্তে কাদা মিশলে কলেরা সাসপেক্ট করা হয়, এবং এই সাসপেক্ট যে করা হয় তার জন্য তুমি ডাক্তারের কাছে গেছো এবং ডাক্তার একটা ভ্যাকসিন দিয়ে দিছে তোমাকে, এবং ভ্যাকসিনের সাথে সাথে তোমাকে একটা বেরিয়াম সালফেট টেস্ট দিছে। তো আলটিমেটলি তোমার যে কলেরা সাসপেক্ট করার হিসাবটা সেরে গেছে। এখন ভাই এটা দিয়ে লাভটা কি হলো? লাভটা হলো এই রক্ত, দ্যাটস মিন রক্ত, সাসপেনশন, এই সাসপেক্ট ফর সাসপেনশন, কাদা ফর পানিতে কাদার মিশ্রণ, কলেরা ফর কলেরা ভ্যাকসিন। ভ্যাকসিন, এখানেও ভ্যাকসিন লিখছি, ওই ভ্যাকসিন আছে। বেরিয়াম সালফেট বইয়ের ভিতরে একটু পরে দেওয়া আছে। বেরিয়াম সালফেটও তাহলে আসবে সাসপেনশনের উদাহরণে। এই টেকনিক দিয়ে আমি সাসপেনশন পারলাম, দ্রবণও তো পারলাম, চিনি আর লবণ, বাদ বাকি সবাই কলয়েড। এই যে ইজি, দেখছো কত ইজি জিনিস। আচ্ছা, তারপরে টপিকে আসি ভাইয়া। এখানে আর কিছু নাই, কলের থেকে একটু ভিতরে একটু টুকটাক দেখে নিবা। আমি পিডিএফ এ মোটামুটি যতটুকু পারছি দিয়ে দিছি, যতটুকু পারা যায় তুমি একটু দেখবা। তারপরে এই ছকে চলে আসবা। কলয়েডের আবার কিছু ভাগ বাটোয়ারা আছে, যে ভাগের মধ্যে এই পার্থক্যটা মানে এই ছকটা পাবো। এই ছকের মধ্যে সব আবার পড়া লাগবে না, যে কয়টা দাগাই দিচ্ছি ওই কয়টা দেখো। ইমালসন এবং সল এই দুটোর উদাহরণ লাগবে। ইমালসনের উদাহরণগুলো মনে রাখার টেকনিকও আছে, আমি লিখে দিচ্ছি। ইমা নামে একজন মেয়ে, ইমা দুধে শ্যাম্পু মিশালে ক্রিম বাটার হয়। এটা হচ্ছে একটা টেকনিক। তো এটা হচ্ছে কলয়েডের মধ্যে যে একটা সাবডিভিশন ইমালসন, ইমালসনের উদাহরণ। ইমা দিয়ে হচ্ছে ইমালসন, দুধে ফর দুধ, দুধ তাহলে কি এক ধরনের ইমালসন। অনেকে এখন বলবা যে ভাই বইয়ের এমসিকিউ একটা ভুল এমসিকিউ আছে, দুধ দেওয়া আছে সল, বাট দুধ আসলে হবে ইমালসন। বইয়ের এমসিকিউ ভুল দেওয়া থাকলে তো আর ভুল দেবো না। মানে এটার অ্যান্সার হচ্ছে, দেখো ভুল এমসিকিউ দুই রকমের হইতে পারে। একটা হইতে পারে অ্যাবসলিউটলি ভুল, মানে দেখিয়ে বোঝা যাচ্ছে এটা ভুল, যেমন ব্লাডের পিএইচ 7.2 দেওয়া, অ্যাবসলিউটলি ভুল। তো এটা তো আর টিচার ভুলটা অ্যাবসলিউটলি ভুল দিবে না, বইয়ের প্রিন্টিং মিস্টেক। আরেকটা থাকে যেটা হচ্ছে পার্শিয়ালি ভুল,
ওই পার্শিয়ালি ভুলগুলা আমরা কোনো মানে বইতে যেটা দেওয়া ওইটাই দিব। পার্শিয়ালি ভুলের উদাহরণ ধর অনেক ফিজিক্সের ক্ষেত্রে আছে পার্শিয়ালি ভুল, কারণ ফিজিক্সে তো টিচার এত রিচেক করতে যাবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু পার্শিয়ালি ভুল আছে, এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে ওইটা অ্যান্সার দেওয়া নাই বইতে, নো প্রবলেম। পার্শিয়ালি ভুল যেগুলো ওগুলো বইয়ের এমসিকিউ আমরা অ্যান্সার দিব, কিন্তু শিওর ভুল কোনোদিনও শিওরলি ভুল লাগাই দিয়ে আসবো না পরীক্ষায়। তো এদিকে আসি, ইমালসনের উদাহরণ হচ্ছে দুধ, এটা একদম শিওর অ্যান্সার। তারপরে দুধে শ্যাম্পু, আচ্ছা শ্যাম্পু তো শ্যাম্পু, এই যে শ্যাম্পু। তারপরে ইমা দিয়ে কি, ইমা নামে একজন মেয়ে দুধে শ্যাম্পু মিশায় কি পায়, ক্রিম আর বাটার পায়। তো ইমা দিয়ে ইমালসন, দুধ দিয়ে হচ্ছে দুধ, মিল্ক, শ্যাম্পু শ্যাম্পু, ক্রিম ক্রিম বাটার ক্রিম বাটার, তো পারা যাবে। তারপরে আসি ভাইয়া সলের উদাহরণ কি, সলের উদাহরণ হচ্ছে পেইন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এতটুকু পড়লেই হবে সলের উদাহরণ। উপরে গুলা খুব একটা লাগে না, তাও যদি কেউ চাও উপরে পড়তে পারো, পিডিএফ তো দিয়ে দিব, নো প্রবলেম। পরের টপিকে আসি। পরের টপিক, এখানে একটা কিছু কথাবার্তা আছে যে যার চার্জ যত বেশি সে তত বেশি সাসপেনশন হয়, বেরিয়াম সালফেট মিশ্রণ একটা সাসপেনশন। দুধের সংযুক্তি পার্টে চলে আসবো। দুধ থেকে সব থেকে ইম্পর্টেন্ট কথা, দুধের প্রধান প্রোটিন কোনটা, কেজিন হচ্ছে দুধের প্রধান প্রোটিন। তারপরে দুধ থেকে উপরে নিচে কথাগুলো একটু দেখতে পারো, দুধে পানি কতটুকু থাকে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 82% থাকে হচ্ছে কেজিন প্রোটিন, যেটা হচ্ছে দুধের প্রধান প্রোটিন। দুধে পানি কতটুকু থাকে এটাও কিন্তু আসে পরীক্ষায়, 82 থেকে 80%, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীতে দুধে কতটুকু লিপিড থাকে, কি থাকে, এগুলো একটু পারলে দেখে নিতে পারো। ভিটামিন সি থাকে, ভিটামিন সি থাকে কম, ভিটামিন এ থাকে, ভিটামিন ডি থাকে, এই কয়টা টপিক একটু হালকা পাতলা দেখতে পারো। এই ছকে চলে আসো যে মানুষের দুধে সব থেকে বেশি পরিমাণে ল্যাকটোজ পাওয়া যায়, এটা এইবার মেডিকেলে আসার মতো এমসিকিউ। মানুষের দুধে কি পাওয়া যায়, ল্যাকটোজ সব থেকে বেশি। তারপরে মনে রাখবো যে কি বলে, মহিষ বাফেলো, যে বাফেলোর দুধের মধ্যে সব থেকে বেশি চক পাওয়া যায়। চক দিয়ে কি বোঝায়, চ দিয়ে চর্বি, ক দিয়ে ক্যালোরি। চর্বি ফ্যাট সব থেকে বেশি পাওয়া যায় এবং ক্যালোরি সব থেকে বেশি পাওয়া যায় কার দুধে, মহিষের দুধে। পরে আসি ভেড়ার দুধে কি পাওয়া যায়, এগুলো আর লাগবে না, পারলে একটু দেখে নিও, না পারলে দরকার নেই। পরে আসি পারফিউমারিজ, এগুলো পার্টে প্রথমে হচ্ছে ট্যালকম পাউডার। তো বইয়ের 2-3 পেজে একটু সামনে আগাও, ট্যালকম পাউডার বাবা একটা ছক পাওয়া, ছক থেকে পড়বা ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি। মেইন কম্পোনেন্ট অফ ট্যালকম পাউডার হচ্ছে ট্যাল্ক। তো ট্যাল্কের সংকেত আবার কি, ম্যাগনেসিয়াম সিলিকেট। দেখো উপরে বইয়ের, তোমার বইয়ের পেজের উপরের পেজটা ঠিক এটার আগের পেজে ট্যাল্কের একটা সংকেত দেওয়া আছে, 3 ম্যাগনেসিয়াম অক্সাইড 4 সিলিকন ডাইঅক্সাইড 1 মলিকুল অফ ওয়াটার, ওরকম একটা পার্ট দেওয়া আছে, ওইটা একটু দাগে রাখবো। ট্যাল্ক থাকে কতটুকু, 92% থাকে ট্যাল্ক। তারপরে আর কি প্রশ্ন আসবে ভাই ট্যালকম পাউডার থেকে, আচ্ছা হোয়াট ইজ ট্যালকম পাউডার। ট্যালকম পাউডার হচ্ছে একটা পাউডার, মানে নর্মাল যে পাউডার আমরা ইউজ করি ওইটাই ট্যালকম পাউডার, ধরে নাও এরকম। জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিরেট হচ্ছে অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করা হয় 3%। পরে একটা কোশ্চেন আসবে যে পাউডারকে ঝরঝরে করে রাখে কে, এরকম একটা প্রশ্ন আছে। ঝরঝরে করে রাখে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, এতটুকু হয়ে গেলে পরে আসো বেবি পাউডারে। বেবি পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যাল্ক, 83% থাকে। বেবিদের জন্য আলাদাভাবে বোরিক অ্যাসিড ইউজ করা হয় অ্যান্টিসেপ্টিক হিসেবে, জাস্ট একটা লাইন, বোরিক অ্যাসিড ইউজ করা হয় এখানে বেবিদের অ্যান্টিসেপ্টিক হিসেবে, যেটার কাজ ডাইপারকে র্যাশ দূর করা, মানে ডাইপার র্যাশ দূর করা। পরের টপিকটা হচ্ছে বোরাক্সের সংকেত পাবা 2 পেজ উল্টাইলে। বোরাক্সের সংকেত কি পরীক্ষায় আসবে ভাইয়া, Na2B4O7.10H2O, বোরাক্স। পরে আসে মেহেদি, আচ্ছা তারপরে হচ্ছে লিপস্টিক, মেহেদি, এগুলোর জাস্ট পড়বো আমরা প্রধান উপাদান কি। মেহেদির প্রধান উপাদান লোশন, লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম। জাস্ট এই সিম্পল সিম্পল হিসাবগুলো একটু দেখে দেখে যাবো যে এটার প্রধান উপাদান কি। তারপরে হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যাকুয়া অ্যামোনিয়া, এটা কিসের প্রধান উপাদান বা মেইন কম্পোনেন্টটা কি, এটা গ্লাস ক্লিনারের। আর কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, মেইন কম্পোনেন্ট অফ তোমার টয়লেট ক্লিনার। তো টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, বেবি পাউডার, ট্যালকম পাউডার, তারপর লিপস্টিক, তারপর আফটার শেভে অ্যান্টিসেপ্টিক হিসেবে কি ইউজ করা হয়, এই টাইপের জিনিসগুলো, মানে ছোট ছোট জিনিসগুলো দেখে যাব। লাস্ট অফ অল কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো, তাহলে এই চ্যাপ্টারটা একটু ভালো মতো তোমার পড়া হয়ে যাবে, মোটামুটি কম টাইমের মধ্যে পড়া হয়ে যাবে। লাস্টে হচ্ছে কিভাবে ভিনেগার প্রস্তুত করা যায়। তো ভিনেগার প্রস্তুতি কিন্তু আমরা অনেকবার পড়ে আসছি ছোটবেলা থেকেই। একটা কথা, একটা লাইন কোনোদিনও ভুল করা যাবে না, যে ইথানল কিভাবে বানানো হয় ভিনেগার প্রস্তুতির সময়, যে মানে এখানে গ্লুকোজ থেকে তুমি যদি জাইমেজ এনজাইম দাও তাহলে ইথানল পাবো। এইটা যেন কোনোদিনও ভুল না হয়। জাইমেজ এনজাইমের ইউজটা কোথায়, জাইমেজ এনজাইমের ইউজটা হচ্ছে গ্লুকোজ থেকে যখন ইথানল বানাবো তখন জাইমেজ এনজাইম ইউজ করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভুল করা যাবে না।
পরে আরো একটু দেখে যাব এসিটোভেক্টর ইউজ করা হয় যখন আমরা এসিডিক অ্যাসিড বানাবো তখন। তো এসিডিক অ্যাসিডের 6 to 10% অ্যাকোয়াস সলিউশন হচ্ছে ভিনেগার। ওকে, পরের কথায় আসি, পাস্তুরীকরণ বা পাস্তুরাইজেশন এই পার্টের মধ্যে। তো পাস্তুরাইজেশন, এটা কি আছে? পাস্তুরাইজেশন থাকার তো কথা। পাস্তুরাইজেশন আসলে কিছু না, তুমি এখান থেকে এই এমসিকিউটা পড়ে রাখবা যে এখানে মাইক্রোডার্ম এসিটিও দেওয়া যায় এসিডোভেক্টরের জায়গায়। এসিডোভেক্টরের জায়গায় মাইক্রোডার্ম এসিটি দিলেও ভিনেগার প্রস্তুত করা যায়। তো সিম্পল হিসাব এতটুকুই। পরের টপিকে আসি। দেখো তো এই এমসিকিউগুলো পারো কিনা। প্রিজারভেটিভসে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? এটা মেডিকেলে 4-5 বার আসা একটা প্রশ্ন। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। তো এটা যদি এবার আসে এবং এবার যদি ভুল করে দিয়ে আসো তাহলে কিন্তু ভাই কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই, এটা পারতে হবেই তোমার। খাদ্য সংরক্ষণে নিচের কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট? এতক্ষণ ধরে পেঁচাল পারার পরে যদি অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা এটাও না পারো তাহলে তোমার কোনো মাফ নাই। বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ এবং প্রোপাইল গ্যালেট আর দ্য অ্যান্টিঅক্সিডেন্টস। তো এটা একটু পরীক্ষায় যেন পারি, এবং এগুলো কই আছে? সবগুলা মেইন বইয়ের এমসিকিউতেই আছে। তোমরা আসলে এরকম কিছু পাবলিক আছি যারা বইয়ের এমসিকিউই পড়ি না, কিন্তু এক্সপেক্ট করি আমি অন্য বইয়ের রাইটারের মানে অন্য বইয়ের রাইটার পড়বো, কবির স্যারের বই পড়বো, হ্যান পড়বো, ত্যান পড়বো, মাজেদা ম্যাডামের বই পড়বো, কত কিছু করি, মেইন বইয়ের বোর্ডের এমসিকিউ আমরা ঘুরে ফিরে পারি না। এটা একটু মানে সতর্কবাণী দিয়ে দিলাম। এবারও দেখবা যে মুদ্রা কথা সব এমসিকিউ ইজি ইজি এমসিকিউ আসবে, বাট আমরা দেখে মনে হবে যে চিনতেছি, বাট আসলে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এমসিকিউ প্রপারলি প্র্যাকটিস করি নাই। প্রপারলি প্র্যাকটিস করার জন্য আমার মিনিমাম এমসিকিউ গুলা 4 থেকে 5 বার প্র্যাকটিস করে যাইতে হবে। বারবার ভুল করতে হবে কোচিং এর পরীক্ষাতে, মানে ভুল করতে হবে মানে ভুল করে শিখতে হবে। ইচ্ছা করে তো আর ভুল করবা না, ভুল করে শিখতে হবে। আবার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আবার শিখতে হবে। তারপরে তুমি মেইন পরীক্ষার হলে যায় পারতেও পারো। মেইন পরীক্ষার হলেও ভুল, মেইন বইয়ের এমসিকিউ ভুল হবে স্বাভাবিক, কিন্তু ওই ভুলের পরিমাণ যেন খুবই কম থাকে, নেগলিজিবল অ্যামাউন্টে থাকে। পরে কথায় আসি। আমরা লাস্ট মানে গত ক্লাসে কিন্তু অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা পড়ি নাই, ইকোনমিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারের মধ্যে। সরাসরি চলো এই পার্টে চলে আসি। তো অর্থনৈতিক রসায়ন মানে সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 এর মধ্যে সবার প্রথমে শিখবো কি বাংলাদেশে কয়লা আছে, গ্যাস আছে, বাংলাদেশে আরো কিছু উপাদান আছে, সিরামিক আছে, সিমেন্ট আছে। এই চ্যাপ্টারে সব খালি টেকনিকই, মানে ধরো সিমেন্টের মূল উপাদান কি, সিরামিকের মূল উপাদান কি, তারপরে তোমার কয়লার ভালো কয়লা খারাপ কয়লা কিভাবে বোঝা যায়। তো আসলে সরাসরি মেইন পড়াতে চলে যাই। প্রথম এমসিকিউ যে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টা আছে? এখানে 2018 সাল অনুসারে হচ্ছে 27টা, বাট বাংলাদেশের বর্তমানে গ্যাস ক্ষেত্র কিন্তু 29টা। তারপর বাংলাদেশের সক্রিয় নলকূপ, ব্লক সংখ্যা এগুলো একটু দেখে নিব। তিতাস হচ্ছে সব থেকে বড় গ্যাস ক্ষেত্র। দৈনিক উত্তোলনের পরিমাণ 27-28 মেগা কিউবিক ফুট। 27-28, 27-28 এভাবে মনে রাখো, সোজা হবে। পরে সর্বাধিক পরিমাণে মিথেন আছে কত, মানে কোথায়? 90% রশিদপুরে। তারপরে একটা এমসিকিউ আছে H2S এর গ্যাসের পরিমাণ প্রায় অনুপস্থিত। তো এগুলা একটু যদি তোমার জন্য আরো একটু ফিজিবল করতে চাই তাহলে কিরকম দাঁড়াবে, মানে আরেকটু যদি ইজি করতে চাই। তো একটা কয়লা অথবা গ্যাস, কয়লা অথবা গ্যাস ভালো হওয়ার জন্য তার ক্যালোরিফিক মান, দ্যাটস মিন বিটিইউ মান, ব্রিটিশ থার্মাল ইউনিট, যেটা একটা মানে একটা কয়লা পুড়ালে কতটুকু এনার্জি পাই ওইটার সাথে সমানুপাতিক সম্পর্ক। যদি বিটিইউ বেশি হয় তাহলে কয়লা তত ভালো। আচ্ছা, পরের কথা ভাইয়া, বিটিইউ যত বেশি হবে মানে কিসের উপরে বিটিইউ কিভাবে কত বেশি হবে এটা কিসের উপরে আবার ডিপেন্ড করবে? কার্বনের পরিমাণের উপরে। যত বেশি কার্বন থাকবে, যত বেশি মিথেন থাকবে, তত কয়লাটা ভালো। তো মিথেনের পরিমাণ। আচ্ছা, আর কি আছে? ইনভার্সলি প্রপোর্শনাল কিছু হিসাব আছে। ইনভার্সলি প্রপোর্শনাল টু তোমার ছাইয়ের পরিমাণ, যত পরিমাণে অ্যাশ তৈরি হবে তত কয়লা তত খারাপ। যত সালফার জাতীয় পদার্থ থাকবে কয়লা তত খারাপ। যত বাষ্প জাতীয় পদার্থ থাকবে তত কয়লা খারাপ। তো এই হিসাবটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু হয়। আর লাস্ট একটা কথা মাথায় রাখবো, বাংলাদেশের কয়লা অথবা গ্যাস ভালো। তাহলে বাংলাদেশের কয়লা বা গ্যাস যেহেতু ভালো, তাহলে আলটিমেটলি দাঁড়ায় এটাই যে বাংলাদেশে মিথেনের পরিমাণ বেশি গ্যাসে এবং H2S এর পরিমাণ সব থেকে কম। তো এটাই দাঁড়াইলো। এখন আসি পরের হিসাবে, ভাই বাংলাদেশে কি কি কয়লা আছে? মনে রাখার একটা টেকনিক হচ্ছে এরকম: আ, বু, লের, পিট। এটা হচ্ছে আমাদের টেকনিক। তো আদি হইতেছে অ্যান্থ্রাসাইট কয়লা,
বি দিয়ে হইতেছে বিটুমিনাস কয়লা, তারপরে ল দিয়ে হইতেছে লিগনাইট কয়লা, পিট দিয়ে হইতেছে পিট কয়লা। তো আগে 4টা কয়লার নাম পড়তে হবে। ভাইয়া এই সিরিয়ালে কেন পড়তে হবে? কারণ এই সিরিয়াল অনুযায়ী কত ভালো কত খারাপ কয়লা এটা দেওয়া আছে। তো আদি হইতেছে অ্যান্থ্রাসাইট কয়লা, যেটা অ্যান্থ্রাসাইট কয়লার ভালো কিভাবে বুঝলাম? ভাই বিটিউ মান বেশি। খারাপ কিভাবে বুঝলাম এটা? পিট কয়লা খারাপ কেমনে? বিটিউ মান কম। আরো কিভাবে স্পেসিফিকলি বোঝা যায়? তো তুমি একটা ছক বানাবা এখানে সবগুলোর। তো বই দেখে সুন্দর করে বিটিউ মান কত এগুলা লিখবা, কার্বনের পরিমাণ কত লিখবা, কার্বনের পরিমাণ এখানে বেশি হবে এখানে কম হবে, পানির পরিমাণ লিখবা, পানির পরিমাণ এখানে কম হবে ওইদিকে আবার বেশি হবে, পিট কয়লা লিগনাইট কয়লা ওইটাতে বেশি হবে। এই বিটিইউ, কার্বন, পানি এবং লাস্টে লিখবা ব্যবহারকার কোনটা কত। তাহলে তোমার একটা প্রপার একটা প্রিপারেশন হবে মানে কয়লা থেকে। দেখো বইতে এগুলোই লেখা আছে, মানে এরকম ভাবে দেওয়া আছে। যতটুকু পারছি আমি তুলছি। তো তার আগে আমরা কয়লা থেকে পড়ার আগে আর একটু গ্যাস সম্পর্কে একটু জেনে আসি। তো বাংলাদেশে সব থেকে বেশি গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ শিল্পে। কতটুকু? 55%। তার পরবর্তীতে ইউরিয়া ফার্টিলাইজারে, চা শিল্পে কতটুকু, এগুলো একটু দেখে নিও আগে। এটা যেন না ভুল করে, বিদ্যুৎ শিল্পে সব থেকে বেশি পরিমাণে গ্যাস ইউজ করা হয়। পরের কথা, ভাই বক্সের এমসিকিউ যেন কোনোদিনও না পড়ে যাও না। আমার টাইম কম দেখে আমি বক্সের এমসিকিউ পড়াইতে পারতেছি না, মানে তোমাদের ক্লাস শেষ করতে তাড়াতাড়ি শেষ করতে হবে দেখে, তাহলে বক্সের এমসিকিউ সবগুলো পড়াই দিতে পারতাম। কিন্তু পিডিএফটা তো দিয়ে দিব, বক্সের এমসিকিউ গুলো খুব ভালো মতো পড়ে ফেলবা। অথবা তুমি যখন বইটা উল্টাইতেছো, যারা যারা বই উল্টাইতেছো না, মানে শুয়ে শুয়ে ক্লাস দেখতেছো, তাদের কিন্তু খুব একটা লাভ হবে না। লাভ হবে কিন্তু একটু উঠো, উঠে একটু চেয়ারে বসো, এইভাবে এই যে চেয়ারটা নাও, এই চেয়ারটা লাগবে না, তুমি একটা কাঠের চেয়ারই নাও, নিয়ে এইভাবে বসবা, বসে তারপরে ক্লাস দেখবা, তারপরে তুমি বই উল্টাবা। ভাই যা বলতেছে ক্লাসের সাথে মিলাই মিলাই দেখি। এই বাহানায় একটু বসতে পারলাম, একটু পানিও খেয়ে নিই, তোমরা একটু রেস্ট নাও। একজন প্রশ্ন করছে যে ভাই ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস, হ্যাঁ সবগুলা ক্লাসই দিব, সবগুলা লাইভ ক্লাসই হবে, চিন্তা নেই। এই যে আমাদের ম্যাথ পারফরমেন্স ফেসবুক পেজের মধ্যে একটা রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। তো রুটিন অনুযায়ী আমি রুটিন যদি চেক দিই, ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস হবে মানে 18 তারিখে, 18/11/2025। তো তুমি কালকে পাবো ফিজিক্স ফার্স্ট পেপার, তারপরের দিন পাবো ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস। আচ্ছা, আজকে মনে হয় টাইমলি শেষ করা পসিবল না, আরো অনেকক্ষণ লাগবে, অনেক বেচার লাগবে। আচ্ছা সমস্যা নেই, চলে আসো পরের কথাতে। পরের কথায় চলে আসি ভাইয়া, যে আমরা গ্যাস কোথায় কোথায় ইউজ করবো এটা একটু দাগায় রাখবো। তারপরে কয়লার পার্টে চলে আসি। কয়লা থেকে এই যে দেখো পুরা পেজ ব্রিটিশ থার্মাল ইউনিট বিটিইউ, এই পুরা পেজ কাইটা দিবা, কাইটা দিয়ে তোমার এই যে ছকটা বানাইতে বসছো এই ছকটা বানাবা একটু কষ্ট করে, তাহলে আর পুরা পেজ পড়া লাগবে না। যেমন একটা কথার কথা বলি, যে বিটুমিনাস কয়লাতে কার্বনের পরিমাণ 44%, এতটুকু লিখে রাখবো ওই ছকের মধ্যে। তারপরে কথার কথা অ্যান্থ্রাসাইট কয়লাতে তোমার ক্যালোরিফিক মান হচ্ছে 14,500, 14,500। তো এইভাবে ওই ছকে যদি লিখে রাখো তাহলে এগুলো হিবিজিবি পড়াই লাগবে না। পরের টপিকে আসো, দেখো কয়লা ভালো নাকি খারাপ এটা বুঝার কিছু উপায় দেওয়া আছে। তো এই পুরা পেজের হিসাব নিকাশগুলো উপরে লিখে দিছি প্রপোর্শনাল সাইন দিয়ে। বিটিইউ মানের সাথে প্রপোর্শনাল, কার্বনের সাথে প্রপোর্শনাল, সালফারের সাথে ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এটাই, আর তো এইগুলো পড়াই লাগবে না ভাই। পরে আসো, এখানে একটা বক্স পাবা, 2 পেজ উল্টাও, উল্টাইলে একটা বক্স পাবো এরকম সুন্দর একটা, যে কোনটার সংকেত কি। তোমার ওয়াটার গ্যাসের সংকেত কি, কোল গ্যাসের সংকেত কি, এগুলোর সংকেতগুলো আসে। কোল গ্যাসে লাগে না, ওয়াটার আর প্রডিউসার গ্যাস এই দুটো লাগে। তো আসলে একটা টেকনিক লিখে দিই। টেকনিক হচ্ছে এরকম, যে ওয়াসা প্রডিউস, মানে টেকনিক পুরোটা হচ্ছে ওয়াসা ওয়াটার প্রডিউস করে, বাট সংক্ষেপে টেকনিক হচ্ছে ওয়াসা প্রডিউস এটা। তো ভাইয়া ওয়া দিয়ে কি ওয়াটার গ্যাস, স্বাদই হইতেছে সংশ্লেষ গ্যাস, প্রডিউস দিয়ে হচ্ছে প্রডিউসার গ্যাস। পরের কথা, যে ওয়াসা প্রডিউসে ভাইয়া এটা দিয়ে টেকনিক দিয়ে লাভটা কি হলো? লাভ হলো এটাই যে এটা নিচে 11 লিখবা, এটা নিচে 11, 13 লিখবা, এটা নিচে 21 লিখবা।
11, 13 and 21 এভাবে লিখবা। লিখে লাভ কি হলো? লাভ হবে যে ওয়াটার গ্যাস হচ্ছে 1:1 রেশিওতে থাকে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। সংশ্লেষ গ্যাস থাকে হচ্ছে 1:3 রেশিওতে কার্বন মনোক্সাইড ইস টু হাইড্রোজেন। প্রডিউসার গ্যাসে লিখবা 2:1 রেশিওতে থাকে। এই তো এটাই, আর কিছু নাই। কিন্তু প্রডিউসার গ্যাসে থাকে লাস্টে নাইট্রোজেন। ওকে, তারপরে আসি ইউরিয়ার মূল উপাদান, মানে ইউরিয়ার মূলনীতি। ইউরিয়ার মূলনীতি কিছু না, জাস্ট মাথায় রাখবা ইউরিয়ার সংকেতটা কি, NH2CO NH2। এবং ইউরিয়া আসে অ্যামোনিয়া থেকে এবং কার্বন ডাইঅক্সাইড থেকে। পরে ইউরিয়া কিভাবে বানায় একটু দেখে নিও, হালকা পাতলা যতটুকু পারা যায়। এই তো এটাই। তারপরে এসব কাচের মধ্যে কাচের মূল উপাদানগুলো কি? তো সবগুলোর মূল উপাদানগুলো আমাদের আগে জানতে হবে ভাইয়া। কাচের মূল উপাদান কি, সিরামিকের প্রধান উপাদান কি, সিমেন্টের প্রধান উপাদান কি। তো এই মূল উপাদানগুলো আমি লিখে দিই আগে, তারপরে বই থেকে আসি। তুমি একটু কষ্ট করে আমার সাথে লেখো, দেখো কাজে দিবে। তো প্রথমে হচ্ছে কাচ। তো কাচের মূল উপাদান হচ্ছে সিলন, সোডা চুরি করলো। টেকনিকটা এরকম। তো সিলন দিয়ে হইতেছে সিলিকা, সোডা দিয়ে হইতেছে সোডা অ্যাশ, চুরিতে হইতেছে চুনা পাথর। আবার এখানে এখানে কিন্তু আবার দিও না, কি বলে, চায়না ক্লে দিও না, চুনা পাথর এটা। তো কাচের তিনটা মূল উপাদান সিলিকা, সোডা অ্যাশ এবং চুনা পাথর। তারপরে আসি সিরামিকের প্রধান উপাদান কি। সিরামিকে হচ্ছে তো সিফার একটা সিরামিক কোম্পানি আছে, সিফা চা খায়। এবং সিফার আরো একটা কোম্পানি আছে, মানে আরো একটা জিনিস চালাও, বেকারি চালায় সিফা। তো বেকারির যা যা জিনিস পাবা সব দাগায় দিবা, যেমন শেফিং, ড্রাইং, বিস্কুট ফায়ারিং, হ্যান ত্যান যা যা পাবা সব দাগায় দিবা সিরামিক শিল্পের সাথে রিলেটেড। তো সিফা চা খায়, এটা দিয়ে আমরা মনে রাখবো যে সিরামিক শিল্পের প্রধান উপাদানগুলো। সিফা দিয়ে হইতেছে সিলিকা, ফ দিয়ে হইতেছে ফেলসপার, ফেলসপার মানে বিগালোক, চা দিয়ে হইতেছে চায়না ক্লে। তো এই কয়টা জিনিস একটু খেয়াল রাখবো। তো সিরামিকের প্রধান উপাদান খুব ইম্পর্টেন্ট। আবারও বলি, চায়না ক্লে কিন্তু সিরামিকের মধ্যে আসবে। আর অপরপক্ষে কাচের মধ্যে কিন্তু চুনা পাথর আসবে, মানে ক্যালসিয়াম কার্বনেট আসবে। এগুলো ভুল করা যাবে না, খুব ইম্পর্টেন্ট। এই টেকনিক দুটো লিখে দিলাম। পরে আসি, একটা ওয়ার্ড পাবা যে কাচের তরলীকরণ টেম্পারেচার ও লিকুইডাস টেম্পারেচার কোথায় পাওয়া যায়? কাচের মধ্যে। তো কাচের প্রধান উপাদানগুলো এই যে সিলিকা, চুন অথবা চুনা পাথর, আর সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট। এই তিনটা উপাদান থাকলে কাঁচ একটা নর্মাল কাচের মতো বিহেভ করে। নর্মাল বলতে নর্মাল কাচ। তো তুমি যদি কাচের মধ্যে আরো কিছু অ্যাড করো তাহলে অনেক ধরনের কাজ তৈরি হইতে পারে। যেরকম কাচের মধ্যে তুমি যদি আয়রন অ্যাড করো তাহলে কাচ, আয়রন 2+ যদি অ্যাড করো কাচের কালার হবে সবুজ, আয়রন 3+ যদি অ্যাড করো কাচের কালার হবে ব্রাউনিশ। তো এরকম এক একটা জিনিস এক একটা ইউজ করা যায়, স্পেশালি ডি ব্লকের মৌলগুলো যদি তুমি ইউজ করো। কিন্তু ভাইয়া আমি যদি ম্যাঙ্গানিজ অক্সাইড ইউজ করি তখন কি হবে? এটা হচ্ছে প্রশ্ন। ম্যাঙ্গানিজ অক্সাইড ইউজ করলে কাজটা আরও কালারফুল থেকে ডিকালারাইজড হয়ে যায়, বিরঞ্জক রূপে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ অক্সাইড। এটা কিন্তু ডি ব্লকের কম্পাউন্ড হওয়ার পরেও এটা ডিকালারাইজেশন করে, এবং এটা মেডিকেলে এবার আসতে পারে প্রশ্নটা। পরের প্রশ্নতে আসি, ভাইয়া কাজ আর কি কি আছে কাজ। তো এখান থেকে একটু জাস্ট হালকা পাতলা দেখে যাবা। হার্ড গ্লাস, সফট গ্লাস, ক্রু গ্লাস, তারপর পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাসের আরেক নাম বোরোসিলিকেট গ্লাস। একটা মজার ব্যাপার হচ্ছে যে নামটা পাবো ওই নামটা ওই কাচের ফর্মুলেশনের মধ্যে থাকে, মানে সংকেতের মধ্যে থাকবে। যেরকম বোরোসিলিকেট কাচের মধ্যে বেরিয়াম থাকবে, বোরন থাকবে। তারপরে তুমি দেখো সেরিয়াম কাচের মধ্যে তোমার সেরিয়াম ওয়ার্ডটাই পাবা। এই যে দেখো কোথায় যেন সেরিয়াম আছে, এই যে সেরিয়াম আছে। একটা প্রশ্ন করি দাও, কেউ দেখো তো পারো কিনা, সেরিয়াম কোন ব্লকের মৌল? এস ব্লক নাকি পি ব্লক নাকি ডি ব্লক নাকি এফ ব্লক? সেরিয়াম। এটা একটু চিন্তা করে অ্যান্সার দাও। না পারলে তোমার প্রথম পেজে চলে যাও, বইয়ের প্রথম পেজে দেখো সেরিয়াম কোথায় আছে। পরের কোশ্চেনে আসি, ভাইয়া কোন কাচ দিয়ে কি বানায়? এটা একটু পরীক্ষা কিন্তু আসবে। যেমন যেমন এই ক্রু গ্লাসের ব্যবহার হচ্ছে অপটিক্যাল যন্ত্রপাতি, চোখের চশমার জন্য ইউজ করা হয় ক্রু গ্লাস, যেটা ইউভি প্রতিরোধক চশমা এগুলাতে বানানো হয়। ওকে ভাইয়া, পরবর্তী টপিকে আসি, এগুলো একটু দেখে নিব। লেমিনেটেড সেফটি গ্লাস, তারপরে কাচের উপরে নকশা করা হয় বা ইচিং অফ গ্লাস কি দিয়ে করা হয়? হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে করা হয়। এটাও খুবই কাজের একটা এমসিকিউ, হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে কাচের উপরে নকশা করা যায়।
পরে সিরামিকের প্রধান উপাদান তো একটু আগে কি বলে আসছিলাম, সিফা চা খায়, সিলিকা, ফেলসপার, চায়না ক্লে সিরামিকের প্রধান উপাদান। তো সিলিকাতে আসি, সিলিকা, তো সিলিকার আরেক নাম, এই যে আরেক নামগুলো দেখবা, কোয়ার্টোজ বা ফ্লিন্ট। ফেলসপার, ফেলসপার হচ্ছে ফ্লাক্সিং পদার্থ। তো ওই ফ্লাক্সিং পদার্থ মানে হচ্ছে বিকালক জাতীয় পদার্থ। ফ্লাক্সিং পদার্থের মধ্যে দুইটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পড়বো। প্রথমটা ক্রায়োলাইট, দেখো তোমার বইতেই আছে ক্রায়োলাইটের সংকেত, ক্রায়োলাইটটা পড়বা ফ্লাক্সিং পদার্থ হিসেবে, এটি একটু দেখে রাখবো। আর 3 ধরনের ফ্লাক্সিং পদার্থ ইউজ করা হয়। তারপরে ছিল সিফা চা খায়, চা দিয়ে হইতেছে চায়না ক্লে। তো চায়না ক্লে সংকেতটা কি, এটা হচ্ছে মূল কথা, ওয়ান কাইন্ড অফ চায়না ক্লে হচ্ছে, লিখে দিই দেখো তোমার বইতেই আছে, একটু নিচের দিকে নামও দেখো, চায়না ক্লে সংকেত দেওয়া আছে এখানেই। চায়না ক্লে খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে লিখবা অ্যালুমিনিয়াম Al2O3, পরে লিখবা SiO2, পরে লিখবো H2O। তো তারপরে এই অ্যালুমিনার জায়গায় দিবা 1, তারপরে দিবা 2, 2 122। দেখো তো ঠিক আছে কিনা, 1 2 2 চায়নাক্লেট সংকেতের মধ্যে 1 molecule of alumina, 2 molecule of silica and 2 molecule of water। কাছের লিকুইডের টেম্পারেচার এটা একটু দেখে নিব। সিরামিক থেকে সিফা চা খায়, তো সিফার মধ্যে তারপর বিগালো ক্রায়োলাইট 3NaF AlF6 AlF3 3NaF AlF3, ওটা হচ্ছে ক্রায়োলাইটের সঙ্গে ছিল। এবং চায়নাক্লে যেটা, তো অ্যালুমিনা, সিলিকা এবং ওয়াটার লিখা লিখবা 1 2 2। আর মুলাইটের সংকেত পরের নিচে একটু দেখবা, তো 3 2 1 মুলাইটের সংকেত আছে, এটাই লিখবো জাস্ট, এখানে লিখবো 3 2 320, মানে 3 2 0, ওয়াটার থাকেই না। তো এতটুকু খেয়াল করার পরে তারপরে চলে যাবা পাল্প শিল্পে। পাল্পের মধ্যে তুমি ভাইয়া জাস্ট মাথায় রাখবা, পাল্প কিভাবে, কোথায় যেন পাল্প, এই যে পাল্প বা পেপারের মূল উপাদানগুলো কি, মূল উপাদান হচ্ছে সেলুলোজ। আর কি কি, লিগনিন এবং হেমিসেলুলোজ। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন কতটুকু থাকে, এতটুকু পরে রাখবো। এটা থেকে 20, এটা থেকে হচ্ছে 30, আর ওটা থেকে হচ্ছে 40। তো সিরিয়ালে আসবো, যেটা সব থেকে বেশি, সেলুলোজ 40, হেমিসেলুলোজ 30, 40-এর পরেরটা, পরেরটা লিগনিন 20, এভাবে সিরিয়াল করে কিন্তু আনা যায়। পরের টপিকে আসি ভাইয়া। এখানে যে সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতিতে আমরা নর্মালি কাগজ বানানো হয়, কর্ণফুলী পেপার মিলে কি ইউজ করা হয়, ক্রাফট পদ্ধতি। পরের কথা, কুকিং লিকারের সংকেত কি, এটা পরীক্ষায় আসে। এবং কুকিং লিকার কোথায় ইউজ করা হয়, কাঁচ সামগ্রীতে ইউজ করা হয়। তো কুকিং লিকারের সংকেতের মধ্যে আমরা লিখবো 27% সোডিয়াম সালফেট, 58% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 14% হচ্ছে সোডিয়াম কার্বনেট। তুমি যদি ভাই কত পার্সেন্ট করে থাকে এটা না মনে রাখতে পারো, তাহলে মনে রাখো যে এখানে সোডিয়াম থাকে, এখানেও সোডিয়াম থাকে, এখানেও সোডিয়াম থাকে, তিনটার মধ্যে কুকিং লিকারে সোডিয়াম পাবো আমরা। পরে এখানে বিরঞ্জক হিসেবে কি ইউজ করব, এখানেও আরেকটা প্রশ্ন পেয়ে যাবা। বিরঞ্জক হিসেবে ইউজ করা হয় ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, CaOClCl2 হোল টু দি পাওয়ার 2। পরবর্তীতে আর কিছু নাই, এখানে আরেকটা এমসিকিউ আছে যে ব্ল্যাক লিকারের কালার কিরকম। ব্ল্যাক লিকারের কালার কিন্তু ব্ল্যাক না, বাদামি। এটাও পরীক্ষায় এবার আসার মতো প্রশ্ন, ব্ল্যাক লিকারের কালার কিরকম। পরবর্তী টপিকে ভাইয়া চলে আসি চামড়া শিল্প। তো চামড়া শিল্প থেকে কিছু পড়ার কিছু নাই, চামড়াতে কি কি মানে কিভাবে কি প্রক্রিয়াজাত করা হয় একটু দেখে নিতে পারলে ভালো হবে। তুমি একটা কথা মাথায় রাখবা, চামড়া শিল্প থেকে ক্রোমিয়াম বজ্র আসে। পরে আসি ইটিপি। ইটিপির কার্যপ্রণালী, ইটিপি হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, যেটা পানি দূষণ রোধের জন্য কাজ করা হয়। তো পানি দূষণ রোধে বা দূষণ দুইভাবে হইতে পারে, পানি আর একটা হচ্ছে বাতাস। তো পানি দূষণ হইতে পারে ইটিপির মাধ্যমে। ইটিপির ই দিয়ে নিজেই ইটিপি, টেকনিকটাই ইটিপি আসলে, দেখো কিভাবে। ই দিয়ে হইতেছে নিজেই একটা ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ই দিয়ে আরেকটা আছে ইলেকট্রোলাইসিস, মানে তড়িৎ বিশ্লেষণ। তারপর টি দিয়ে হইতেছে টেকনোলজি বা জীব প্রযুক্তি। দেখো তো বইতে আছে কিনা এটা, জীব প্রযুক্তি বা টেকনোলজি।
তারপরে পি দিয়ে হইতেছে প্রভাবন প্রক্রিয়া। প্রভাবন প্রক্রিয়া, তো তিনটা প্রক্রিয়ার নাম মনে রাখবো। তাহলে ভাইয়া আপনি তো বলেন পানি দূষণের তিনটা হিসাব, যে ইটিপি, ই ফর ই ফর হচ্ছে ইটিপি নিজেই, ই দিয়ে ইলেকট্রোলাইসিস বুঝায়, টি দিয়ে টেকনোলজি বা জীব প্রযুক্তি, আর পি দিয়ে প্রভাবন প্রক্রিয়া। তাহলে ভাই বায়ু দূষণের জন্য কি ইউজ করা হয়? এটা কি তুলসী? না তুলি নাই। তো আমি লিখে দিই বায়ু দূষণের জন্য কি ইউজ করা হয়। বায়ু দূষণের জন্য আমরা ইউজ করবো প্রদোষ। দেখো তোমার বইতে তিনটা পয়েন্ট দেওয়া আছে, প্র দিয়ে প্রভাবকীয় রূপান্তর, ত দিয়ে হইতেছে দূষক গ্যাস দ্রবীভূতকরণ, আর স দিয়ে হইতেছে সূক্ষ্ম ছাঁকনি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে ভাইয়া যে গ্যাস বা বায়ু কিভাবে দূষণমুক্ত করা যায়, তিনটা প্রসেস আছে, প্র দ স, প্রভাবকীয় রূপান্তর, দূষক গ্যাস দ্রবীভূতকরণ এবং সূক্ষ্ম ছাঁকনি। তো হয়ে গেল কিভাবে পানি এবং কিভাবে বায়ু হিসাব করা যায়, মানে কিভাবে সংরক্ষণ করা যায় বা দূষণমুক্ত করা যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষায় আসে, এটা মাস্ট মাথায় রাখতে হবে। পরে কথা আসি ন্যানোকণাতে। ন্যানোকণা পড়ার আগে আরেকটা এমসিকিউ পড়তে হবে, যে কোন জিনিসটা 100% রিসাইকেল করা যায়। কপার আর কাঁচ। কপার, কপারের মধ্যে ক আছে, কপার আর কাচের মধ্যে 100% রিসাইকেল করা যায়। এই এমসিকিউটা যেন খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো কাঁচও 100% রিসাইকেল করা যায়, পিডিএফ তো দিয়ে দিব, আর একটু দেখে নিব। তারপরে সেই ন্যানোকণা, ন্যানো পার্টিকেলের মধ্যে সবার শেষের দিকে একটা কথা মাথায় রাখবো ভাই, এখান থেকে একটা এমসিকিউ পড়লো, যে ন্যানো পার্টিকেলের কতটুকু রেঞ্জে হিসাব করা হয় ন্যানোকণা। ন্যানোকণা হিসাব করা হয় 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। তারপরে উপরে নিচে আরো কিছু কথা আছে, যেমন জিঙ্ক অক্সাইড ন্যানোকণা, সানস্ক্রিন লোশন ইউজ করা হয়, গ্যালাডিয়াম ন্যানোকণা, এমআরআই যন্ত্র ইউজ করা হয়। তারপর তোমার ফটোসেল মেমোরি সংরক্ষণে এমআরআই, সরি ইয়েতে ন্যানোকণা ইউজ করতে হয়। ছোটখাটো কথাগুলো একটু দেখে নিব। তো ন্যানোকণা 3 রকমের হয়, ন্যানো লেয়ার, ন্যানো টিউব এবং ন্যানো পার্টিকেল। তিনটা তিনটা ডাইমেনশনে হিসাব করব আমরা। ন্যানোকণা হচ্ছে ন্যানো লেয়ার 1 ডাইমেনশন, ন্যানো টিউব হচ্ছে 2 ডাইমেনশন এবং ন্যানো পার্টিকেল 3 ডাইমেনশনে হিসাব করা হয়, এবং সবগুলা ভাইয়া 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে চিন্তা করতে হয়। তো এটাই 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 100 ন্যানোমিটার, এতটুকু। এখানে আরো কিছু হিসাব নিকাশ আছে, দেখো দেখো, ন্যানো পার্টিকেল 1 থেকে 100 ন্যানোমিটার, ফাইন পার্টিকেল 101 থেকে 250 2500 ন্যানোমিটার বা 250 ন্যানোমিটার, আর এটা হচ্ছে কোর্স পার্টিকেল যেটা হচ্ছে 2501 ন্যানোমিটার থেকে 10,000 ন্যানোমিটার পর্যন্ত। এতটুকু একটু পড়লেই হবে এখান থেকে। আচ্ছা, পরের কথায় আসি। ন্যানো পার্টিকেল গেল, সবকিছু গেল, এটা গেল আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার চ্যাপ্টার 5। এখন আসি মেইন, দা ঝামেলাপূর্ণ টপিক, অর্গানিক কেমিস্ট্রি। তো কয়লার সব থেকে বেশি ক্ষতিকর উপাদান কি? সালফার। এগুলো তো পারবো আমরা। অর্গানিক কেমিস্ট্রিটা আমি পড়াই দিই। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 1 এ কিছু ম্যাথমেটিক্যাল কথা আছে, ওগুলো বলে দিব, ওটা তো তোমরা পারবাই। অর্গানিকটা আমি দেখাই দিই ভাইয়া কি কি লাগবে, কি এমসিকিউ আসে এখান থেকে সরাসরি। তো অর্গানিক কেমিস্ট্রি পার্টের মধ্যে আমরা সবার প্রথমে এগুলো উপরে নিচে কথাগুলো একটু দেখে নিবা। মেইন পড়ায় চলে আসি। মেইন এগুলা কিছু না, মেইন পড়া হচ্ছে সামনের দিকে এগুলো ছোটখাটো একটু জিনিস দেখে নিব। জ্যামিতিক সমানতা হওয়ার শর্ত কি? জ্যামিতিক সমানতা হওয়ার জন্য আমাদের প্রতিস্থাপিত অ্যালকিন লাগবে। তো সমানতা কয় রকমের হয় আমি একটু, যদি তোমাকে একটু সামারি বলি, কেন আসলে অর্গানিক পড়াইতে গেলে সারা রাত চলে যাবে, মেইন কথাগুলো বলে দিই। যে সমানতা 2 রকমের হয়। আহ, একটা হচ্ছে গাঠনিক সমাণু আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমাণু। গাঠনিক সমাণু বা স্ট্রাকচারাল যে আইসোমারিজম, ওটার মধ্যে আবার আছে অনেকগুলো। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমাণুতা।
তো প্রথমত গাঠনিক সমাণুর মধ্যে আবার অনেকগুলো আছে, অবস্থান সমাণু, চেইন সমাণু, মেটামারিজম, টোটোমারিজম আর টোটোমারিজম এবং কার্যকরীমূলক সমাণু। তো এতটুকু একটু খেয়াল রাখবো। পরে আসি ভাইয়া, মেটামারিজম, টোটোমারিজম আর কার্যকরীমূলক সমাণুর এক্সাম্পল কি? মেটামারিজমের এক্সাম্পল হচ্ছে ইথার, আর ও আর, ইথার কিটোন আর সিও আর এর সেকেন্ডারি অ্যামিন, নাইট্রোজেনের পাশে দুইটা লাগাই দিবা, হয়ে যাবে সেকেন্ডারি অ্যামিন, আরেকটা হাতে হাইড্রোজেন দিয়ে দিব। এটা হচ্ছে মেটামারিজম। তারপরে আসো ভাইয়া, টোটোমারিজমের এক্সাম্পল কি? কিটোন থেকে ইনল বা কিটো ইনল সমাণু, এটা হচ্ছে টোটোমারিজম। কার্যকরীমূলক সমাণু হচ্ছে দুইটা, এটা হচ্ছে অ্যালডিহাইড আর ইথার, ঘোড়ার ডিম, অ্যালডিহাইড আর কিটোন আর অ্যালকোহল এবং ইথার পরস্পরের কার্যকরীমূলক সমাণু। পরে আছে ত্রিমাত্রিক সমাণু। ত্রিমাত্রিক আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গাঠনিক তোমার জ্যামিতিক সমাণু আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু। তো তোমাদের একটা টেকনিক শিখাই দেই। জ্যামিতিক সমাণুর এক্সাম্পলের মধ্যে দেখবা যে বইয়ের এমসিকিউতে যতগুলো আছে ওইটার মধ্যে অ্যান্সার দেওয়া হেক্সিন 3, মানে একটা অ্যালকিন থাকবে লাইক হেক্সিন, এবং এটা 3 নাম্বার কার্বনে আমি ডাবল বন্ড দিয়ে দিলেই ওইটা হয়ে যাবে জ্যামিতিক সমাণু। আর ত্রিমাত্রিক সমাণুর জ্যামিতিক সমাণু আরো একটা এক্সাম্পল হচ্ছে বিউটিন 2। তো এই দুইটা এমসিকিউ মেইনলি দেয় বিউট মানে 4, এটা 2 নাম্বার কার্বনে আমার যদি ডাবল বন্ড থাকে তাহলে ওটা হচ্ছে বিউটিন 2, হেক্সিন 3, বিউটিন 2, এগুলো জ্যামিতিক সমাণু। আর আলোক সক্রিয় সমাণু কারা, এরকম একটা এমসিকিউ বইতেই আছে। তো যেটার মধ্যে কাইরাল কার্বন আছে আলোক সক্রিয় সমাণু তারাই। এক্সাম্পল কি ভাই, বিউটানল, বিউটানল 2, এরকম একটা মানে বইয়ের যতগুলো এমসিকিউ আছে ওগুলো একটু দেখে নিবা। ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এগুলো সবাই আলোক সক্রিয় সমাণু। তো এরকম একটা হিসাব আছে যে একটা আলোক সক্রিয় সমাণুতে কাইরাল কার্বন যদি একটা হয় তাহলে সমাণু তার যে আরেকটা যে অপোজিট সাইড, একটা ডি হইলে আরেকটা এল হয়, দুইটা ডি, একটা ডি একটা এল যদি মিক্স করি তাহলে হয় রেজিমিক মিক্সচার। তারপর দুইটা যদি কাইরাল কার্বন হয় তাহলে 4 রকমের তোমার সমাণু হইতে পারে। সেটার মধ্যে দুইটা এননসিওমার থাকে, একটা মেসো সমাণু থাকে, একটা ডায়স্টেরিওমার থাকে। এই কয়টা ছোটখাটো জিনিস একটু দেখে নিবা। পরের হিসাবে বেনজিনের মধ্যে বেনজিনের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, সোডিয়াম বেনজয়েড থেকে আমি যদি সোডা লাইম দিই তাহলে বেনজিন হয়। তো এটা সবথেকে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন 1 কাইন্ড অফ বেনজিন প্রস্তুতির জন্য, এটা একটু মাথায় রাখবো। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা যে ফেনলের সাথে আমি যদি জিঙ্ক দিই তাহলে বেনজিন হবে। পরে আসো এসিটিলিনের সাথে আমি যদি 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং আয়রন নলের মধ্যে দিয়ে দিই তাহলে তৈরি করবে বেনজিন। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এখন আসো গ্রিগনাট রিয়েজেন্টের যত রিঅ্যাকশন আছে সবগুলো একবারে লিখে দিই। তো গ্রিগনাট রিয়েজেন্ট হচ্ছে RMGX। এই গ্রিগনাট রিয়েজেন্টের সাথে তুমি যদি ওয়াটার দাও তাহলে তৈরি করবে মানে অ্যালকেন। গ্রিগনাট রিয়েজেন্টের সাথে তুমি যদি সবথেকে ছোট অ্যালডিহাইড HCHO দাও তাহলে তৈরি করবে আন্ডিকি অ্যালকোহল। তারপরে তুমি যদি গ্রিগনাট রিয়েজেন্টের সাথে ভাইয়া কিটোন দাও, কিটোন বাদ দিই, আগে দিই অন্য অ্যালডিহাইড যদি দাও মিথানেল বাদ দিয়ে, তাহলে তৈরি করবে 2 ডিগ্রি অ্যালকোহল। তুমি যদি ভাই গ্রিগনাট রিয়েজেন্টের সাথে কিটোন দাও তাহলে তুমি পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তো এটাই গ্রিগনাট রিয়েজেন্টের সাথে আর কিছু লাগবে না। তারপর নর্মালি আমি যদি অ্যারাইল গ্রিগনাট রিয়েজেন্ট, ধরো এই যে এটা ARMGX, অ্যারাইল গ্রিগনাট রিয়েজেন্টের সাথে আমি যদি ওয়াটার দেই তাহলে তৈরি হবে বেনজিন। তো গ্রিগনাট রিয়েজেন্টের হিসাবগুলো এগুলো একটু খেয়াল রাখবো। পরে আসে অর্গানিক কেমিস্ট্রিতে কি কি রিয়েকশন আছে আর ওজোনোলাইসিস রিয়েকশন, এই দুইটা হিসাবগুলো আমরা একটু পড়ি। তো অর্গানিকের যতগুলো রিয়েকশন আছে মানে বিক্রিয়ার মধ্যে পড়বে, দেখো এডিশন রিয়েকশন বা সংযোজন বিক্রিয়া, তারপর প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর অপসারণ বিক্রিয়া। আচ্ছা, সংযোজন বিক্রিয়ার হিসাব হচ্ছে আবার 2 রকমের হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন।
প্রতিস্থাপন বিক্রিয়া দুই রকম হতে পারে, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। তারপর অপসারণ বিক্রিয়াতে লাস্টে তৈরি হয় অ্যালকিন, এতটুকু মাথায় রাখবা তাহলেই হবে। এবং প্রভাবক হিসেবে লাগে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এক অ্যালকোহলীয় অপসারণ বিক্রিয়ার হিসাবগুলোর মধ্যে। তারপরে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কারা দিবে, যারা আচ্ছা নিউক্লিওফিলিক সংযোজন কারা দিবে, যারা কার্বনিল যৌগ, কার্বনিল যৌগের সংযোজন হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। কার্বনিল যৌগ কারা, অ্যালডিহাইড এবং কিটোন কার্বনিল যৌগ। পরবর্তীতে বাকি যারা যারা সংযোজন বিক্রিয়া দিতেছে তারা সবাই হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। ধরো বেনজিনের সংযোজন, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি সংযোজন, এটা সবাই হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। তারপরে এসে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের এক্সাম্পলে ভাইয়া চলে আসবে অ্যারোমেটিক যৌগ বেনজিনের। তো তুমি একটা সাজেশন মানে একটা টেকনিক বলে দিই, বেনজিনের যা দিবে সব জায়গায় দেবে ইলেকট্রোফিলিক। সংযোজন হোক প্রতিস্থাপন হোক, বেনজিনের ইলেকট্রোফিলিক সংযোজন, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কারা দিবে, অ্যালিফেটিক যারা, মানে বেনজিন বাদ দিয়ে যারা অ্যালিফেটিক। আচ্ছা, আর তোমার অপসারণ তো বললামই, এটা গেল আমাদের বিক্রিয়া কিরকম হতে পারে। তারপরে আসি ভাই, অর্গানিক কেমিস্ট্রিতে অনেকগুলো টেকনিক আছে, আর অনেকগুলো টেকনিক আছে, একটা একটা করে বলতে থাকি। 1 2 3 কার্বনায়নের স্থায়িত্ব, তারপর SN2 এর সক্রিয়তা, এটা মানে কি ভাইয়া, কার্বনায়নের স্থায়িত্ব যদি হয় 123 মানে 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। আবার একটু মনে রাখবো, কার্বনায়নের স্থায়িত্ব যদি 1 ডিগ্রিতে বেশি হয়, কার্বনায়নের সক্রিয়তা হবে 3 ডিগ্রিতে আগে বেশি, মানে 3 2 1 তখন ওইটা চলে যাবে। আবার আরেকটা হিসাব রাখবো, ধরো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেল, এটা যা যা কাহিনী হবে সবগুলো হবে কার্বনায়নের হিসাবের উল্টা কাহিনী। তো কার্বনায়নের স্থায়িত্ব যদি হয় 1 2 3, তাহলে কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেলের স্থায়িত্ব হবে 3 2 1। তো এইভাবে উল্টায় উল্টায় কিন্তু আমরা এটা বের করতে পারবো। SN2 এটার স্থায়িত্ব সক্রিয়তা যদি হয় ভাই 1 2 3, মানে 1 ডিগ্রিতে যদি আগে দেখায় SN2 রিঅ্যাকশন, তাহলে SN1 রিঅ্যাকশন তাহলে কে দেখাবে, 3 ডিগ্রি আগে দেখাবে। দেখছো কত ইজি জিনিস। তো তুমি দুইটা হিসাব যদি মনে রাখো, এই জাস্ট এই দুইটা সিম্পল হিসাব, কার্বনের স্থায়িত্ব এবং SN2 সক্রিয়তা হচ্ছে 123, তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু পারা যাবে। পরে আসি ওজোনোলাইসিস রিঅ্যাকশন বা ওজোন সংযোজন। তো ওজোন সংযোজন করা যায় বেনজিনের সাথে, যারা যারা ডাবল বন্ড আছে তাদের সাথে। গ্লাই অক্সাল তৈরি হবে। আচ্ছা, তারপরে বেনজিনের সাথে ওজোন অ্যাড করলে গ্লাইকোজল তৈরি হবে। আর কি আছে ভাই, অ্যালকিনের সাথে, সাপোজ চিন্তা করো এটা একটা অ্যালকিন, হাইড্রোজেন যদি অ্যাড করে দাও। আচ্ছা, তো অ্যালকেনের সাথে আমি যদি ওজোন অ্যাড করি, তাহলে এখানে একটা টেকনিক হচ্ছে এরকম যে তুমি এই ডাবল বন্ড যেখানে, এখানে একটা টান দিবা, ডাবল বন্ড টান দেওয়ার পরে ডান পাশে যতগুলো কার্বন তত কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড বানাবা, বাম পাশে যতগুলো কার্বন তত কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড বানাবা। মূল কথা হচ্ছে অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে আমরা অ্যালডিহাইড পাই। তো এখানে পাবো প্রথমে CH3 CHO এবং আরেকটা পাবো HCHO, এইভাবে তাহলে কিন্তু এটা বের করা যায়। এখন আসি অ্যালকাইনকে কিভাবে ওজোনোলাইসিস করলে কি পাওয়া যায়। ধরো এটা একটা অ্যালকাইন দেওয়া আছে, তো তুমি এটার সাথে ওজোন অ্যাড করতেছো, ওজোন অ্যাড করলাম, ভালো কথা। তারপর এখানে ট্রিপল বন্ডের জায়গায় একটা টান দিবা, টান দেওয়ার পরে যে ডান পাশে একটা কার্বন, বাম পাশে দুইটা কার্বন, তো 1 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখবো, আর 2 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখবো। তাহলে এখানে লিখবো HCOH এবং আরেক জায়গায় লিখবো CH3COH। তো এটা হিসাবটা এরকমই। তো অ্যালকিন কোজোনোলাইসিস করলে অ্যালডিহাইড পাওয়া যায়, এটা যেন আমাদের পরবর্তীতে আলটিমেটলি মনে থাকে জাস্ট।
আচ্ছা, পরের হিসাবে আসি। বই থেকে কয়েকটা জিনিস দেখি আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে। তো এখানেও কিছু টেকনিক্যাল কথা আছে ভাই, এগুলো কিন্তু মাস্ট পড়তে হবে যে ইথেন, ইথিন এবং বেনজিনের মধ্যে কার্বন কার্বন মধ্যবর্তী দূরত্ব কত। দেখো এগুলো সংযোজন রিঅ্যাকশন, সবগুলো সংযোজন হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তারপর এখানে গ্যামাক্সিন পাউডার, বেনজিন হেক্সাক্লোরাইড, C6H6Cl6, এটা গ্যামাক্সিন এবং এটা কীটনাশক হিসেবে ইউজ করা হয়, লিন্ডেন আরেকটা নাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীতে আসি। দেখো, নামই হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তোমাকে যদি বলে যে একটা রিয়েকশন দিয়ে বেনজিনের যেটা কোন ধরনের বিক্রিয়া, মানে ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, তুমি ধুমধাম দাগাই দেবে এটা ইলেকট্রোফিলিক, কারণ বেনজিন বললে ইলেকট্রোফিলিক দাগাই দিব। দেখো, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন একটা ক্লাসিক্যাল উদাহরণ হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়েকশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়েকশনের মাধ্যমে তৈরি হয় কি, মানে লাগে কি এবং তৈরি হয় কি, লাগে হচ্ছে বেনজিন, তৈরি হবে হচ্ছে টলুইন। আরো কিছু আছে নাইট্রেশন রিয়েকশন, নাইট্রেশনের মধ্যে তৈরি হয় নাইট্রোবেনজিন। তারপরে সালফোনেশন রিয়েকশন, আর অনেকগুলো রিয়েকশন আছে। তারপরের দিকে চলে যাও এখানে। তো হাকেল নিয়ম অনুসারে দেখো একটা টেকনিক, দেখো পরীক্ষায় আসবে যে অ্যান্থ্রাসিন, তারপর ফিউরান, এখানে পাই ইলেকট্রন সংখ্যা কতটা, প্রশ্ন কিন্তু এরকম ভাবে দেয়। তো ওই প্রশ্ন পারার জন্য আমাদের মাথায় রাখতে হবে, যদি রিং থাকে একটা তাহলে অ্যান্সার দেখাবো 6, রিং যদি 2টা থাকে অ্যান্সার দেখাবো 10, রিং যদি 3টা থাকে অ্যান্সার দেখাবো 14। টেকনিক এখানেই শেষ। দেখো কিভাবে। বেনজিন একটা রিং, পিরিডিন একটা রিং, ফিউরন একটা রিং। তো একটা রিং থাকলে অ্যান্সার হয় 6, মানে পাই ইলেকট্রন সংখ্যা হয় 6। কিন্তু তোমার যদি 2টা রিং থাকে, যেমন ন্যাপথেলিন 2টা রিং, অ্যান্সার হবে 10। যদি অ্যান্থ্রাসিন থাকে তাহলে তোমার অ্যান্সার হবে 14। তো এটা পরীক্ষার হলে কিন্তু আসবে, এবং এটার জন্য আমরা পরীক্ষার হলে পারি ভাই কোনটার পাই ইলেকট্রন সংখ্যা কত, ফিউরানের সংখ্যাটা দেখে যাব, পিরিডিনের সংখ্যা দেখবো, থায়াফিনের সংখ্যাটা একটু দেখে যাবো এখান থেকে। পরবর্তীতে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল নিয়ে কথা বলছে, এগুলা আশা করি তোমরা পারবা। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল নিয়ে আর পেঁচাল পারার কোনো দরকার নাই। হেক্সামিনের কাজ কি, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। রিউমেটিক ফিভার বা বাতজ্বরে প্রস্রাবের থলি সংক্রমণ ওষুধ হিসেবে হেক্সামিন ইউজ করা হয়। তো পিডিএফটা দিয়েই তো দিব, আশা করি পারবা এগুলো সবকিছু পড়তে, মোটামুটি হয়ে যাবে। SN1 আর SN2 রিয়েকশন, SN1 আর SN2 এর মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য হচ্ছে SN2 রিয়েকশন, নাম দেখো 2, বাট এটা হচ্ছে এক ধাপে হয়। এটা হচ্ছে প্রথম পার্থক্য, এটা এক ধাপে হবে। এবং SN1 রিয়েকশন এটা হবে 2 ধাপে। আবার একটু আগে পড়ে আসলাম SN2 এর সক্রিয়তার ক্রম 123, আবার এটার হবে 321। আচ্ছা, বেনজিন বলে নিষ্ক্রিয়কারী কারা, বেনজিন বলে সক্রিয়কারী কারা? নিষ্ক্রিয়কারীগুলো হচ্ছে মেটা নির্দেশক এবং সক্রিয়কারীগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তো অর্থপ্যারা নির্দেশক কারা? যেগুলো সিঙ্গেল বন্ড, মানে ধরো ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক, ব্রোমিন অর্থপ্যারা নির্দেশক, কিন্তু তারপরে CH3 অর্থপ্যারা নির্দেশক। তো CH3 যেখানে যেখানে পাবা ওটা দাগাই দিবা, ওটা হচ্ছে অর্থপ্যারা বা বেনজিন বলে সক্রিয়কারীমূলক। মেটা নির্দেশক কারা? যাদের মধ্যে ট্রিপল বন্ড বা ডাবল বন্ড থাকবে, সায়ানাইড, তারপর কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, এগুলো হচ্ছে মেটা নির্দেশক এবং বেনজিন বলে নিষ্ক্রিয়কারীমূলক। তো এখানে একটা, ভাইয়া এবার কি অনুশীলনী আসবে? হ্যাঁ, অনুশীলনী তো আসবে ভাই, কেন আসবে না, অবশ্যই আসবে। তো এখানে আসি ক্লোরিন। ক্লোরিন এটা এটা হিসাব আছে, এটা অর্থপ্যারা, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু নিষ্ক্রিয়কারী, সক্রিয়কারী না। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা MCQ। ক্লোরিন অর্থপ্যারা হলেও নিষ্ক্রিয়কারী। পরে আসো অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, ডিকার্বক্সিলেশন, এগুলো পারা যাবে, নট এ প্রবলেম। পেট্রোল থেকে এগুলো লাগবে না। সরাসরি চলে আসি উর্স বিক্রিয়া, এটাও তোমরা পারবা। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। তো ক্লিমেনসন বিজারণে হয় কি, লাগে কি, লাগে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ থেকে তুমি যদি 4টা জার্মান হাইড্রোজেন দাও তাহলে তৈরি হবে অ্যালকেন। এটা হচ্ছে মূল কথা। কার্বনিল যৌগের সাথে যদি আমি জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোজেন ক্লোরাইড দিই, তৈরি করবে আমার জার্মান হাইড্রোজেন, ওইখান থেকে আমার অ্যালকেন প্রোডাকশন হবে। মুদ্রা কথা, কার্বনিল থেকে অ্যালকেন বানাই কোন প্রক্রিয়ায়? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। এখানে আরো একটা টেকনিক্যাল কথা আছে, আচ্ছা পরে আসতেছি ওইটাতে। আচ্ছা দেখো, কার্বনিল যৌগ কিন্তু সামনের দিকে, আচ্ছা এটা বলেই দিলে ভালো হয়। ধরো অ্যালকেন, মানে টেকনিক তো টেকনিকই, অ্যালকেন সামনের দিকে যদি নাও তাহলে মনে করবো যে অ্যালকিন হয়, সামনের দিকে যদি নাও তাহলে মনে করবো যে অ্যালকোহল হয়, মানে টেকনিক্যাল কথা এগুলো। সামনের দিকে যদি নাও তাহলে মনে করবো অ্যালডিহাইড হয়, সামনের দিকে যদি নাও তাহলে মনে করবো যে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তো সামনের দিকে নাও বলতে বোঝায় জারিত করা, জারিত করা বলতে জার্মান অক্সিজেন দেওয়া। আর যদি তুমি ঠিক এই কাহিনীটাই পিছনের দিকে নাও, মানে বিজারিত করো, তাহলে তোমার তৈরি করবে, মানে পিছনে আসবে আর কি, সোজা কথা, পিছনের দিকে যদি যাই
এই পিছনে যাওয়ার জন্য দিতে হয় জার্মান হাইড্রোজেন। তো তাহলে কথার কথা, আমি যদি ভাইয়া এখন অ্যালডিহাইড থেকে অ্যালকেন বানাতে চাই, তাহলে কি সামনের দিকে যাইতেছি না পিছনের দিকে আসতেছি? পিছনের দিকে আসতেছি, তার জন্য জার্মান হাইড্রোজেন দিচ্ছি। আর বেশি যেহেতু পিছনে যাইতেছি, তার জন্য 4টা জার্মান হাইড্রোজেন দিতেছি। টেকনিকটা এটাই, তো এতটুকু মাথায় রাখবো। অ্যালকিনের প্রস্তুতি এবং শনাক্তকরণ। অ্যালকিনের শনাক্তকরণ হচ্ছে বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ টেস্ট। তো বলে দিচ্ছি, একটু বইয়ের সাথে মিলাবা। ব্রোমিনের সাথে মিক্স করলে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয় এবং বেয়ার টেস্টের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূরীভূত হয়। চলে আসো অ্যালকাইনের মধ্যে। অ্যালকাইন শনাক্ত করা হয় সোডিয়াম দিয়ে। সোডিয়াম দিয়ে যদি রিয়েকশন করাও, তাহলে তৈরি করবে সোডিয়াম অ্যালকানাইড এবং লাস্টে হাইড্রোজেন তৈরি করবে। এটা থেকে বুঝতে পারবে এখানে অ্যালকেন আছে। তুমি সিলভারের একটা জটিল যৌগ যদি দাও, তাহলে তৈরি করবে সিলভার অ্যালকানাইড এবং এখানে পদক্ষেপ তৈরি করবে সাদা। তারপর যদি কপারের সাথে রিয়েকশন করাও, তাহলে কপার অ্যালকানাইড একটা পদক্ষেপ তৈরি করবে লাল কালারের। তো জাস্ট আমরা শিখবো অর্গানিক থেকে কে কার সাথে রিয়েকশন দেয়, কালারটা কি তৈরি করে। সুন্দর করে একটা ছক বানায় ফেলবো। এটা এটার সাথে রিয়েকশন করে, এটা এটার সাথে রিয়েকশন করে, কালার এটা এটা দেয়। তাহলে একটা কিন্তু গোছানো পড়া হয়ে যাবে পরীক্ষার আগে। তারপরে মনে রাখবো, এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে 2টা জিনিস অম্লধর্মী আছে। একটা হচ্ছে অ্যালকাইন 1, এই যে এটা। তো অ্যালকাইন 1 এর মধ্যে টার্মিনাল যে হাইড্রোজেনটা আছে, এটা বের হয়ে যায়। যে যৌগ হাইড্রোজেন দান করে সেই হচ্ছে অ্যাসিড। আরেকটা আছে ভাইয়া ফেনল। ফেনল কিন্তু হাইড্রোক্সিল আছে, বাট তারপরেও ফেনল একটা একটা অম্লধর্মী যৌগ। কেন? কারণ এখান থেকে হাইড্রোজেন বের হয়ে হাইড্রোনিয়াম আয়ন আকারে চলে যায়। তো এই 2টা জিনিস অম্লধর্মী, খেয়াল রাখবো। পরে আরো কিছু কিছু কথাবার্তা আছে। হিমায়ক রূপে ফ্রিয়ন ইউজ করা হয়। তারপর অগ্নি নির্বাপকে হ্যালোন্স ইউজ করা হয়। এগুলো একটু দেখে নিব যতটুকু এখানে দেওয়া আছে। পলিহাইড্রিক অ্যালকোহল, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের চোখের ড্রাইনেস দূর করার জন্য মেডিসিন হিসেবে, মানে তোমার মেডিসিন হিসেবে মানে দেওয়া হয় আর কি, ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। ও তোমাকে যেটা বলতেছিলাম তাহলে ভাইয়া, তো কোনটা দিয়ে কি আইডেন্টিফাই করা যায়, কোনটা দিয়ে কি শনাক্ত করা যায়? যেমন মিথানল শনাক্ত করার জন্য আমরা ইউজ করব তোমার স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড মিথানল দিলে আমরা কেমনে আমি বুঝবো যে এখানে মিথানল আছে? হাইড্রক্সের মতো গন্ধ দেখে। তারপর ইথানল কিভাবে শনাক্ত করা যায়? আয়োডোফোম টেস্ট করে। আয়োডোফোম টেস্টে হলুদ কালারের আয়োডোফোম তৈরি হয়। তারপর এখান থেকে আর মোটামুটি কিছু নাই। তারপর একটা কোশ্চেন আছে যে কিভাবে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানাবা ওই যে গ্রিগনেট রিয়েজেন্টের মাধ্যমে। আরেকটা প্রশ্ন, কিভাবে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারবা? লুকাস রিয়েজেন্টের মাধ্যমে। তো মনে রাখার টেকনিক হচ্ছে লুকাস 32। লুকাস 3 ডিগ্রির সাথে 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 রিয়েকশন করে, 2 ডিগ্রির সাথে 5 থেকে 10 মিনিট পরে রিয়েকশন করে, 1 ডিগ্রির সাথে রিয়েকশন করে না রুম টেম্পারেচারে। এতটুকু মনে রাখবো লুকাস রিয়েজেন্ট। এখন কথা হচ্ছে ভাই লুকাস রিয়েজেন্ট আবার কি? লুকাস রিয়েজেন্ট হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl। তো এটা এতটুকু মাথায় রাখলেই চলবে। এটা দিয়ে কি করি আমরা? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করি। পরে আসি ইথার এবং অ্যালকোহল কিভাবে তুমি পার্থক্য করতে পারবা? PCl5 সহ টেস্টের মাধ্যমে। PCl5 সহ টেস্ট করলে অ্যালকোহলের সাথে HCl তৈরি হয়, বাট ইথারের সাথে HCl তৈরি হয় না, এভাবে বুঝতে পারবো। তারপরে একটা প্রশ্ন আসছে যে ইথার কিভাবে বানানো যায়? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পরীক্ষার মাধ্যমে। তারপরে ভাইয়া চলে আসবা অ্যামিন পার্টে। অ্যামিন পার্টের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কত? কত যেন? 200 213 না? অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কোথায় যেন লিখে রাখছিলাম। এই যে 213। তো অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রমের মধ্যে 2 ডিগ্রি সবার প্রথমে বেশি ক্ষার, 1 ডিগ্রি তার থেকে একটু কম ক্ষার, 3 ডিগ্রি হচ্ছে সব থেকে কম ক্ষার, তারপরে হচ্ছে নর্মাল অ্যামোনিয়া, এটা হচ্ছে আরো কম ক্ষার। আচ্ছা, এতটুকু পড়বো। তারপরে দিকে সামনের দিকে আগাইলে আরো কিছু কথাবার্তা পাবা, যেমন গ্লিসারিন কিভাবে শনাক্ত করা হয়, কার অ্যালডিহাইড কিভাবে শনাক্ত করা হয়। তো তোমাকে একটা টেকনিক এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা বলি, যে এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে এই এসিডামাইড অ্যামাইডের সাথে আমি যদি ব্রোমিন অ্যাড করি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তাহলে তৈরি করবে 1 ডিগ্রি অ্যামিন। তো প্রশ্নটা হচ্ছে এখানে এরকম যে অ্যাসিডামাইড বা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করার উপায় কি?
এই হপেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ঘুরায়ও এভাবেও দিতে পারে যে অ্যাসিডামাইড থেকে অ্যামিন বানায় বা 1 ডিগ্রি অ্যামিন বানায়। কিভাবে? হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনের মাধ্যমে। এখানে এই যে ক্ষুদ্রাংশকরণ এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে? কার্বন সংখ্যা এখানে এসে কমে। এটা দিয়ে বোঝাচ্ছে ক্ষুদ্রাংশকরণ। তুষার আহমেদ সোহাগ জিজ্ঞেস করছে লাস্টে কি কোনো ক্লাস পাবো? এখন তো ভাই অনুশীলনী থেকে কি এবার কোশ্চেন কম আসবে না? অনুশীলনী থেকে প্রশ্ন আসবে। শুরুতেই তো এগুলাই বললাম যে ভাই প্রশ্ন আসবে অবশ্যই। তুষার তুমি এক্সাম ব্যাচে ভর্তি আছো, তো এক্সাম ব্যাচে তো আমরা তোরা লিঙ্ক দিয়েই দিছি এই ক্লাসের, মানে জুমের লিঙ্ক, জুমে জয়েন করো সরাসরি, তাহলে ভালো হবে। পরে আসি এসিডামাইড থেকে তাহলে হপেন ডিগ্রেডেশনের মাধ্যমে প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়। পরের প্রশ্ন দেখো, অ্যারোমেটিক অ্যামিন বা প্রাইমারি অ্যামিনের মধ্যে কিভাবে তুমি শনাক্ত করতে পারবা? কার্বিল অ্যামিন টেস্ট, এটা এবার মেডিকেলে আসার মতো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। কার্বিল অ্যামিন টেস্টের মাধ্যমে কি করা হয় প্রশ্ন এটা। তো অ্যান্সার হচ্ছে ভাই অ্যামিন শনাক্ত করা যায়। আর কি শনাক্ত করা যায়? ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। কি তৈরি করে কার্বিল অ্যামিন টেস্টের মাধ্যমে? মিথাইল কার্বিল অ্যামিন তৈরি করে। এটা একটা আইসোনাইট্রাইল, তো এন ডাবল বন্ড সি। এবং কিভাবে বুঝবা যে এখানে অ্যামিন আছে বা ক্লোরোফর্ম আছে? উগ্রগন্ধ দেখে। কোথায় যেন লেখা উগ্রগন্ধযুক্ত কার্বিল অ্যামিন পাওয়া যায়। আচ্ছা তুমি এটা বের করতে পারবা। পরের প্রশ্ন, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কিভাবে পার্থক্য করা যায়? নাইট্রাস অ্যাসিড দিয়ে পার্থক্য করা যায়। 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড যদি রিঅ্যাকশন করাও তাহলে তোমার তৈরি করবে নাইট্রোজেন গ্যাস। 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি রিঅ্যাকশন করো নাইট্রাস অ্যাসিডে তাহলে একটা নাইট্রোস ও হলুদ বর্ণের একটা তৈলাক্ত যৌগ তৈরি করে। তো এটার কালারটা হচ্ছে হলুদ। আর কি আছে? আর পরেটা লাগবে না। পরে আর কিছু ছোটখাটো কথাবার্তা আছে, কিভাবে তুমি ক্লোরোফর্ম শনাক্ত মানে সংরক্ষণ করতে পারবা, কিভাবে তুমি ইথার সংরক্ষণ করতে পারবা, ওই কথাগুলো বই থেকে একটু দেখে নিব হালকা পাতলা যতটুকু লাগে। পরে দেখো এখানে একটা রিঅ্যাকশন আছে যে রোজেনমুন বীজাণু বিক্রিয়া। এই বিক্রিয়াতে তোমার প্রশ্ন হচ্ছে ভাই বিক্রিয়ক কি, উৎপাদ কি এবং লাগে কি? রোজেনমুন বীজাণু বিক্রিয়ক হচ্ছে এসিটাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড, লাগে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট 144 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং জাইলিন প্রভাবক, তৈরি হয় অ্যালডিহাইড। কার্বক্সিলিক অ্যাসিড পার্টের মধ্যে চলে যাওয়ার আগে আমরা 2-3টা কথা একটু মাথায় রাখি যে কিভাবে আমি অ্যালডিহাইড আর কিটোন দুইটা একসাথে মানে কার্বনিক যৌগকে অন্যান্য যৌগ থেকে আলাদা করব। 2,4-DNP টেস্ট, 2,4-DNP টেস্ট করলে লাস্টে হলুদ বর্ণের একটা পদক্ষেপ তৈরি হয়। তারপরে পরের প্রশ্ন, কিভাবে তুমি অ্যালডিহাইড আর কিটোনকে কিভাবে আলাদা করবা? টলেন বিকারক সপরীক্ষা। টলেন বিকারক সপরীক্ষা কে দিবে? অ্যালডিহাইড দিবে। এবং অ্যালডিহাইড এখানে কি ধরনের কি তৈরি করবে? সিলভারের একটা দর্পণ তৈরি করবে। পরের প্রশ্ন, আর কি আছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করা যায়? ফেলিং দ্রবণ টেস্ট, ফেলিং দ্রবণে কি তৈরি করবে? কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইড একটা লাল বর্ণের পদক্ষেপ। তো এখানে সাদা বর্ণের সিলভার দর্পণ এবং এখানে লাল বর্ণের পদক্ষেপ তৈরি করে, দুইটাই কিন্তু অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। এবং এই দুইটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া। পরের হিসাবে আসি ভাইয়া, এখান থেকে আর কিছু লাগবে না, মোটামুটি এগুলাই। এস্টার কিভাবে শনাক্ত করা যায়? ফেরিক হাইড্রামিন টেস্ট দিয়ে। দেখো নামটা জাস্ট পড়বা যে কি দিয়ে কি শনাক্ত করা হয়। ফেরিক হাইড্রামিন টেস্ট দিয়ে এস্টার শনাক্ত করা যায়। পরের এখানে আরো কিছু ছোটখাটো কথা আছে। গ্লিসারিন কিভাবে শনাক্ত করা যায় বা গ্লিসারিন শনাক্ত করার উপায় হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। গ্লিসারিনের সাথে আমি পটাশিয়াম হাইড্রোজেন সালফেট দিব এবং তৈরি করবে অ্যাক্রোলিন। খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, খুবই ইম্পর্টেন্ট, খুবই মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা। অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে কি করা হয়? গ্লিসারিন শনাক্ত করা যায়। এটার জন্য পরীক্ষার হলে পারি। পরের কথায় আসি, ফেনল। ফেনল শনাক্ত করার জন্য 3টা উপায় আছে। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ সহ টেস্ট। ব্রোমিন দ্রবণ সহ টেস্ট করলে ফেনলের একটা 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি করে, হলুদ বর্ণের পদক্ষেপ। তারপর ফেনলের সাথে তুমি যদি, কোথায় যেন দেওয়া আছে এখানে, এই যে এটা একটু পড়ো, ব্রোমিনের সাথে আমি যদি ফেনল রিঅ্যাকশন করাই 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি করে, এটা হলুদ বর্ণের একটা পদক্ষেপ তৈরি করে। হ্যাঁ, হলদে সাদা। পরে আরেকটা আছে ফেরিক ক্লোরাইড সহ টেস্ট। কে করে? ফেনল দেয়। খুব ইম্পর্টেন্ট ভাই, ফেরিক ক্লোরাইড এবার কিন্তু মেডিকেল আসার মতো প্রশ্ন। এটাতে কি করা হয়? ফেনল শনাক্ত করা হয়। ফেরিক হাইড্রামিন দেখা দিয়ে এসো না। ফেরিক হাইড্রামিন কিন্তু এস্টারে ছিল, ফেনলে ছিল না। পরে লিভারম্যান টেস্ট, এটা কোথায় করা হয়? অ্যান্সার হচ্ছে ফেনল শনাক্তকরণ করার জন্য ইউজ করা হয়, এতটুকু পড়লেই হবে। পরে আসো টিএনটি এবং নাইট্রোগ্লিসারিন। তো বইতে 4-5টা এমসিকিউ দেওয়া আছে, আমরা একটু জাস্ট মাথায় রাখবো টিএনটির কাজ কি, নাইট্রোগ্লিসারিনের কাজ কি। তো নাইট্রোগ্লিসারিনের কাজ হবে
প্রথমত নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি সংকেত দুটা খুব ভালো মতো দেখে নিব। টিএনটি মানে ট্রাইনাইট্রোটোলিন, নাইট্রোগ্লিসারিন তো নাইট্রোগ্লিসারিনই। তো নাইট্রোগ্লিসারিনের মধ্যে এটার কাজ হচ্ছে মনে রাখার টেকনিক এরকম যে নাইট্রোগ্লিসারিন দিয়ে ডিনামাইট বানাই আর ডিনামাইট দিয়ে হার্ট ভেঙে ফেলি, এরকম হার্ট ভেঙে ফেলি। তো ডিনামাইট দিয়ে হার্ট ভেঙে ফেলি। তো টেকনিকটা এরকম যে ডিনামাইট তৈরি করা হয় কি দিয়ে? নাইট্রোগ্লিসারিন। হৃদরোগের অ্যাঞ্জাইনা পেকটোরিস বা অ্যাঞ্জাইনার জন্য চিকিৎসার জন্য ইউজ করা হয় নাইট্রোগ্লিসারিন। পাহাড় পর্বত সমতল করার জন্য ইউজ করা হয় নাইট্রোগ্লিসারিন। এই তিনটা যে কথা বললাম এর বাইরে বাদবাকি যত কাজ পাবা তুমি দাগাই দিবা টিএনটি। এর থেকে ইজি আর কিন্তু কিছু হয় না। তো টিএনটির কাজ হচ্ছে ধরো হ্যান্ড হ্যান্ড গ্রেনেড, জাহাজ ধ্বংসকারী টর্পেডো, এগুলো সবকিছু হচ্ছে টিএনটির কাজ। আর নাইট্রোগ্লিসারিনের কাজ তুমি দুইটা মনে রাখো, গ্লিসারিন এবং নাইট্রোগ্লিসারিনের কাজ হচ্ছে ডিনামাইট এবং হৃদরোগে চিকিৎসায় ইউজ করা হয় নাইট্রোগ্লিসারিন। জাস্ট এই দুইটা হিসাব মনে রাখো, তাহলে আর কিছু লাগবে না। দেখো তো এই এমসিকিউটা পারো কিনা। 2.33 ফেনল শনাক্ত করার জন্য কোনটি ব্যবহার করা হয়? লুকাস রিয়েজেন্ট দিয়ে আমরা কি করি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারি। ফেরিক ক্লোরাইড দিয়ে কি করি? ফেনল শনাক্ত করি। 5% পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কিছুই করি না। সোডিয়াম দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করি। তো এগুলা কিন্তু আমার মাথায় রাখতে হবে। সোডিয়াম দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড আরো অনেক কিছু করা হয়। তো এখানে অ্যান্সার হচ্ছে ফেরিক ক্লোরাইড। তারপরে সে ডেটলে, ডেটল থেকে প্রথম এমসিকিউ যেটা, ডেটলের প্রধান উপাদান কি? ডেটলের প্রধান উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভাইয়া ক্লোরোজাইলিনলের সংকেতটা একটু দেখবো। ক্লোরোজাইলিন অল, এটা কত পার্সেন্ট থাকে ক্লোরোজাইলিনল? 4.8%। এটাই কিন্তু প্রধান উপাদান। আবার অন্যটা দাগাই দিয়ে শোনো, আইসোপ্রোপাইল অ্যালকোহল 13%, পাইন তেল 9.9%। এটা একটু দেখে নিব। প্যারাসিটামলে চলে আসবো। প্যারাসিটামল কতটুকু সেবন করা যায় ডেইলি? সর্বোচ্চ 4 গ্রাম। আর একটা লিভার পেশেন্টের জন্য ইউজ করা হয় 2 গ্রাম। প্যারাসিটামলের রাসায়নিক নামটা একটু পারলে দেখে নিব। অ্যান 4 হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড প্যারাসিটামল। এসিটামিনোফেন, এসিটামিনোফেন কোথায় আছে? এই যে এখান থেকে আর মোটামুটি কিছু নাই। প্যারাসিটামল থেকে লাস্টে পলিমারকরণ নিয়ে হিবিজিবি কথাবার্তা আছে। পলিমারকরণের মধ্যে কোনগুলো প্রাকৃতিক পলিমার, কোনটা সেকেন্ড তোমার কৃত্রিম পলিমার, এগুলো একটু দেখে নেবো। এগুলো ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমরা। কৃত্রিম পলিমারের এক্সাম্পল হচ্ছে নাইলন এবং ডেক্রন। আর নাইলনের মধ্যে 6:6 দ্বারা কি বোঝায়? এই এমসিকিউটার জন্য পরীক্ষার হলে পারি। 6:6 দ্বারা বোঝায় কার্বনের সংখ্যা। এতটুকু পারলেই মোটামুটি হবে। এখন আমি তোমাকে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 3 এর একটা সামারি বলে দিই, তাহলে তোমার জন্য ইজি হবে। আমি পিডিএফ এর মধ্যে দেওয়াই আছে, পিডিএফটা আছে এখানে, তো ওইটা তো পড়বাই। তো চ্যাপ্টার 3 তে কিছু টেকনিক্যাল কথা আছে, ওটা বুঝিয়ে দিলেই তুমি বুঝতে পারবা। প্রথম কথা, তোমাকে যদি বলে দেয় যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত, এটা একটা প্রশ্ন করবে, যেটা পরীক্ষা আসবে ওইটা নিয়ে আলোচনা করি। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করার জন্য S = 10x/m, এটা দিয়ে মাথায় রাখবো। এবং 10 ইন্টু এক্স এর ভ্যালু ধরবো 5, এম এর ভ্যালু ধরবো 40। তো অ্যান্সার আসবে 50/40 বা 5/4, 1.25 মোলার। এটা একটা প্রশ্ন। পরে আসো, পরের প্রশ্নতে তোমাকে যদি বলে 5% সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা কত ppm, এই প্রশ্নটা করতে পারে। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ppm বের করার উপায় কি? পরের কথা, ppm বের করার উপায় হচ্ছে ppm = পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে ওইটার সাথে 10⁴ দিয়ে গুণ দিয়ে দিব। যদি ঘনমাত্রা দেওয়া থাকে, যদি m দেওয়া থাকে, তাহলে sm × 10⁻³ দিয়ে গুণ দিয়ে দিব। সাপোজ তোমাকে বলছে 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ppm এ কত আসে? তো ভাই 5 মোলার তো দেওয়া আছে 5, m এর ভ্যালু জানি 40 × 10⁻³। এটা দিয়ে ম্যাথগুলো করে ফেলবো, ppm এর হিসাবগুলো। ppm মানে কি? ppm মানে হচ্ছে 1 লিটারে কত মিলিগ্রাম আছে, এটা হচ্ছে ppm এর হিসাবগুলো। তো এটা কিন্তু ঐকিক নিয়মেও করা যায়, পার্সেন্টেজের হিসাব দিয়েও করা যায়, sm × 10⁻³ দিয়েও করা যায়। চ্যাপ্টার 3 তে মোটামুটি এই কয়টা হিসাব। আরো কিছু হিসাব নিকাশ আছে যেটা আমি তোমাকে মানে পিডিএফ এর মধ্যে দিয়ে দিব বাকি টপিকগুলো, এবং
পিডিএফ এর মধ্যে দেওয়ার পরে ওগুলো একটু দেখে নিব। চ্যাপ্টার 4 এর হিসাবে আমি বলে দিই চ্যাপ্টার 4 থেকে আসলে ভাই কি কি পড়বা তুমি। আচ্ছা, তার আগে কিছু এমসিকিউ এখানে লাস্টের দিকে তুলে দিছি, এমসিকিউ গুলো তো দেখবো অবশ্যই মাস্ট। আচ্ছা, চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা সবার শুরুতে সুন্দর, আচ্ছা চ্যাপ্টার 3 তে আরো কিছু কথাবার্তা আছে, যেমন অম্ল এবং ক্ষারের মধ্যে টাইট্রেশনে পিএইচ কিরকম হয় এবং অম্ল ক্ষারের মধ্যে টাইট্রেশন করলে কেমন কোনটার কালার দেখায়, ফেনফথিলিন কোথায় ইউজ করা হয়, মিথাইল অরেঞ্জ কোথায় ইউজ করা হয়। আমি পিডিএফ এ ভাই সুন্দর করে দিয়ে দিচ্ছি, যেগুলো ওগুলো একটু দেখে নিবা। চ্যাপ্টার 4 এর মধ্যে সবার প্রথমে যেটা শিখবা ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র হচ্ছে W ইজ ইকুয়াল টু এম বাই এমআইটি বাই ইএফ। ফ্যারাডের প্রথম সূত্র। এখানে ভাইয়া এম বাই ইএফ দ্বারা কি বোঝায়? এই এম বাই ইএফ দ্বারা বোঝায় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। জেড ইজ ইকাল টু এম বাই ইএফ। ই দ্বারা কি বোঝায়? তুল্য সংখ্যা। এম বাই ই দ্বারা বোঝায় তুল্য ভর। তো এই হিসাবগুলো যেন আমরা পারি। আর এফ দ্বারা কি বোঝায়? ফ্যারাডে কনস্ট্যান্ট 96,500 এত কুলম। তো এই কয়টা জিনিস, ছোটখাটো জিনিসগুলো আমরা পড়ে ফেলবো। তারপরে মনে রাখবো সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে একটু আলোচনা করি, যে সক্রিয়তা সিরিজ। ধরো সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে আমরা মনে রাখবো লি কে বাকানা, এরকম অনেকগুলো আছে। তারপরে হাইড্রোজেন, কপার, হাজি আজি পেটা ব্যায়াময়, এরকম একটা হিসাব আছে। তো ভাইয়া এখানে যে এই হাইড্রোজেনের যে পার্টটা, হাইড্রোজেনের পার্টটা যদি তুমি টান দাও, এই উপরের মৌলগুলো অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, নিচের মৌলগুলো ক্যাথোড হিসেবে ইউজ করা হয়। উপরের মৌল ধরো লিথিয়াম থেকে লিথিয়াম 3+ যখন হবে, বেরিয়াম থেকে বেরিয়াম 2+ যখন হবে, তখন এগুলো জারণ হবে এবং জারণ বিভব এগুলোর বেশি, মানে উপরের মৌলগুলোর। উপরের মৌলগুলো কথার কথা জারণ, মানে এটা +3.7, এটা +2.2, এটা +1.1, আস্তে আস্তে কমবে এবং হাইড্রোজেন আসবে 0। আর তারপরের দিকে জারণ মানগুলো নেগেটিভে চলে যাবে, -1.1, -2.7, -3.3, এরকম ভাবে নেগেটিভে চলে যাবে। এটা কিসের হিসাব বলতেছি আমি? জারণ বিভবের হিসাবগুলো। তারপরে ভাইয়া বিজারণ বিভবের হিসাবগুলো কিরকম আসবে এখানে? বিজারণ বিভবগুলো হচ্ছে জাস্ট এই পাশে, এই ভ্যালুগুলো যদি প্লাসে হয় এই পাশে আসবে নেগেটিভে, যেমন -3.4, এরকম -3.7, -2.2, এরকম আর কি, -1.1, এখানে হয়ে যাবে হাইড্রোজেনের 0। তাহলে হাইড্রোজেন কিন্তু এখানে প্রমাণ, প্রমাণ হিসেবে হাইড্রোজেনটা আমরা ইউজ করি। তারপরে এখানে আসবে +2.2, এখানে +3.3, মানে কথার কথা আর কি, এটা টেকনিক বুঝাচ্ছি। এটা দিয়ে কি লাভ হইলো? লাভ হইলো উপরের মৌল অ্যানোড হিসেবে ব্যবহার করতেছি, নিচের মৌল ক্যাথোড হিসেবে ইউজ করতেছি, এটাই হইতেছে লাভ। তো তোমাকে যদি দুইটা যৌগ দিয়ে বলে এখান থেকে দুইটা যৌগ পিক করো, পটাশিয়াম আর সিলভার, মার্কারি, পটাশিয়াম আর মার্কারি ইউজ করি, না পটাশিয়াম আর কপার ইউজ করি। পটাশিয়াম আর কপারের মধ্যে তোমাকে বলবে যে এটা দিয়ে যদি তুমি একটা সেল বানাও, সেলের মধ্যে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, তাহলে ভাই পটাশিয়াম অ্যানোড। কেন? কারণ এটা সক্রিয়তা সিরিজের উপরে আছে, এটা ক্যাথোড। আরেকটা টেকনিক এখানে থেকে মাথায় রাখতে হবে, যে এটা টেকনিক দেখো লিখি, নিচের মৌলের পাত্রে উপরের মৌল সংরক্ষণ করা যায়। দ্যাটস মিন আমি যদি কপারের পাত্রে এই পটাশিয়ামকে সংরক্ষণ করতে পারবো, বা স্বর্ণের পাত্রে সোডিয়ামকে সংরক্ষণ করতে পারবো, কিন্তু ভাইস ভার্সা আমি যদি মানে সোডিয়ামের পাত্রে সোনাকে কিন্তু সংরক্ষণ করতে পারবো না, পটাশিয়ামের পাত্রে কপার কিন্তু সংরক্ষণ করতে পারবো না। তো এই লাইনটা তোমার জন্য খুবই কাজের একটা লাইন, যে নিচের মৌলের পাত্রে উপরের মৌল সংরক্ষণ করা যায়। এই প্রশ্নটা যেন আমরা পরীক্ষা হলে পারি। তারপরে আরেকটা যে লাস্ট একটা হিসাব আছে, ওইটা হচ্ছে ব্যাটারি। তো সুন্দর মতো ব্যাটারি আমি যেভাবে বলতেছি ওইভাবে একটা ছক বানাবা।
আর বইতে তো দেওয়াই আছে, বই থেকে দেখে দেখে ওই কয়টা জিনিস ছক বানাবা। তো প্রথমে হচ্ছে তোমার পেন্সিল ব্যাটারি যেটাকে বলা হচ্ছে ড্রাই সেল। হ্যাঁ, ড্রাই সেল। পরে আসি, ড্রাই সেলের পরেরটা যেন কি, লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি বা কার ব্যাটারি। পরে ব্যবহার হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। পরে হচ্ছে লিথিয়াম ব্যাটারি। পরে হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। তুমি এই সুন্দর মতো এরকম একটা ছক বানাবা। ছক বানানোর পরে তুমি লিখবা ড্রাই সেলে অ্যানোড হিসেবে কি ইউজ করা হয়, ক্যাথোড হিসেবে কি ইউজ করা হয়, সবগুলারই সিরিয়াল ওয়াইজ সবগুলাই লিখবা। তারপরে কোনটার ভোল্টেজ কত, কোনটার ব্যবহার কি, ব্যবহারগুলো বলে দিই। ড্রাই সেলে ব্যবহার হচ্ছে শাটার, সাইকেল, টর্চ আর রেডিও, শাটারও। তারপরে তোমার এই লেড স্টোরেজ যে ব্যাটারি, ওটা হচ্ছে গাড়িতে ইউজ করা হয়, কার ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটাতে চার্জ দেওয়া যায়, মানে চার্জেবল যে ডিভাইসগুলো আছে যেমন ল্যাপটপ। লিথিয়াম ব্যাটারি, যেটাতে চার্জ দেওয়া যায় না, যেমন হার্টের পেসমেকার। হাইড্রোজেন ফুয়েল সেল কোথায়, এটা হচ্ছে নবোযানে। তো ভাইয়া এইভাবে তুমি একটা সুন্দর মতো একটা ছক বানাবা, ব্যবহার কি, অ্যানোড কি, ক্যাথোড কি, ভোল্টেজ কত। তারপরে কিছু স্পেশাল কথাবার্তা লিখে রাখবা। স্পেশাল কি কথাবার্তা আছে, যেমন ড্রাই সেলের মধ্যে তোমার উত্তেজক হিসেবে কি ব্যবহার করা হয়, ছেদন নিবারক হিসেবে কি ব্যবহার করা হয়, এই ছোটখাটো জিনিসগুলো একটু দেখে নিবা। মোটামুটি তোমার কেমিস্ট্রির সেকেন্ড পেপারে এই কয়টা টপিক যদি তুমি পড়ে যেতে পারো, তাহলে মানে যে কয়টা জিনিস বললাম অ্যাটলিস্ট এই কয়টা জিনিস যদি পড়ে তারপরে বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করে যাইতে পারো, আমার মনে হয় না যে পার্সনের জন্য কোনো পার্সনের জন্য কোনো কঠিন কিছু হবে। তারপরেও যদি তোমার কাছে ভাই কঠিন লাগে, সরাসরি চলে আসবা, এই যে এই পিডিএফটা আমি তোমার দিয়ে দিতেছি, এই পিডিএফটা সরাসরি পড়বা, এবং তোমার এই পিডিএফ পড়লে আমার মনে হয় যে মোটামুটি লেভেলে একটু হলেও তো প্রিপারেশন হবে। মানে ধরো তোমার প্রিপারেশন আগে ছিল 40, এখন এই পিডিএফটা পড়ো বা ক্লাসটা করো বা এই অনুযায়ী একটু পড়ো, যতটুকু বললাম অ্যাটলিস্ট এতটুকু পড়লেও তোমার এই 40 থেকে 70-80 পর্যন্ত কিন্তু যাবে, মানে পড়াশোনার লেভেলটা যাবে। তো মোটামুটি যতটুকু বললাম এতটুকু দিয়ে আশা করি একটু হলেও কাজে দিবে, একটু হলেও কাজে দিবে। আর যতটুকু পারলাম, যত শর্টলি বলা যায় ততটুকু আমি চেষ্টা করলাম শর্টলি বলার। অর্গানিক কেমিস্ট্রিটা একটু ডিটেলসে বলছি, এবং এবার আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কেমিস্ট্রি প্রশ্নটা বেসিক প্রশ্নই করবে। তোমরা একটু বোর্ডের প্রশ্নগুলো দেখে যাবা, 25 সালের বোর্ডের যতগুলো প্রশ্ন আছে, বইয়ের এমসিকিউ যতগুলো আছে, এগুলো দেখে যাবা ভালো মতো, তাহলে একটা ভালো প্রিপারেশন হবে। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে মোটামুটি আর কিছু লাগবে না, ফার্স্ট পেপার থেকে আর মোটামুটি কিছু লাগবে না, কারণ শেষে রিভিশন দেওয়ার মতো অবস্থা থাকবে না আর, মানে এর থেকে বেশি পড়ার আর কোনো উপায় থাকবে না। তো ভাইয়া আজকে এই পর্যন্ত রাখি, পরে আরেকটা ক্লাসে ডিটেলসে কথা হবে, কালকের ফিজিক্স ক্লাসে ডিটেলসে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আর সবাই টেলিগ্রামে জয়েন করে ফেলো, টেলিগ্রামে এইটার পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি এখনই।